তো সেগুলো যে আপনার এই ইসিজি করার জন্য একটা হেলথ প্রফেশনালের যে পরিমাণ আপনার তখন একবার ইউজ করার পরে সেটা ফেলে দেওয়া, সেগুলো আসলে সেইভাবে সাপ্লাইটা নাই। তো আর আরেকটা তো হলো যে আপনারা দেখছেন যে সবাই আমরা জানি যে মূলত বিভিন্ন সময়ে যে হেলথ আমাদের এই কোভিড এর সময়ে অনেক মানুষের হার্ট অ্যাটাক হয়েছে। আপনি তো জানেন যে আমাদের দেশে 62% মানুষ সিবিডি মানে নন কমিউনিকেবল ডিজিজে মারা যাচ্ছে। হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু হসপিটালে যাওয়ার পরে ভর্তি নিচ্ছে না, যে কোভিড টেস্ট নাই। এখনো কিন্তু ঢাকার বাইরে আপনার প্রায় পাবলিক হসপিটাল গুলোতে সেইভাবে অ্যাড্রেস করা হচ্ছে না যে এমার্জেন্সি সার্ভিসটা আসলে কিভাবে দেয়া হবে, কারণ হার্টের রোগীদেরকে কিভাবে আসলে এই সার্ভিসগুলি দেওয়া যেতে পারে। এমার্জেন্সি তো অনেক কেস আসতেছে এবং প্র্যাকটিক্যালি অনেক ডাক্তাররা আমাদের সাথে কথা বলার সময় বলছেন যে তাদের এক্সপিরিয়েন্স হলো যে ডাক্তাররা আসলে হসপিটালে আসতেছে না। যেমন আমি বগুড়া মেডিকেল কলেজ বা অন্যান্য কয়েকটা মেডিকেল কলেজে কাজ করতেছিলাম, তো সিনিয়র ডাক্তাররা দে ডোন্ট কাম টু দ্য হসপিটাল, প্র্যাকটিক্যালি আসেন না, তারা টেলিমেডিসিন দিয়ে বা অন্যভাবে সার্ভিসগুলো দিতেছে। আবার ডায়াবেটিক্স এর রোগীদের দেখেন যে তাদের তো রেগুলার একটা ট্রিটমেন্ট দরকার, রেগুলার ফলো আপ দরকার, রেগুলার সার্ভিস দেওয়া দরকার। সেই সার্ভিসগুলো কিন্তু বার্ডেম যেটা দিত সেটাও ডিসরাপ্ট হয়ে গেছে, বলা হচ্ছে যে 75% সার্ভিস ডিসরাপ্ট হয়ে গেছে। তো এই জায়গাটা একটা প্রিপারেশনের একটা বিষয় আছে, কারণ সেকেন্ড ওয়েভ যেটা আমরা বলতেছি এখন, আপনি নিশ্চিত আপনারা সবাই জানেন যে এই রিসেন্টলি আমাদের কিন্তু করোনার প্রকোপ বেড়ে গেছে, কিন্তু সেইভাবে তো ডাটা আমরা পাচ্ছি না। তো সামগ্রিক সেই জায়গাটা থেকে উই নিড এ সিরিয়াস এফোর্ট দরকার, অ্যাডভোকেসি দরকার, যে এই নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে সেইগুলোকে অ্যাড্রেস যেন কি যেভাবে করার একটা ব্যবস্থা করা দরকার। থার্ড একটা পয়েন্ট আমি একটু বলবো যে ড্রাগস প্রাইস। মনে করেন আমি নিজে ইনসুলিন নেই, আমি নিজে হার্টের ওষুধ খাই, আমার বাসায় খাই। মনে করেন আমি করোনার আগে যে ওষুধ আমি 220 টাকায় কিনতাম, 30টা আপনার ইকোস্প্রিন, একটা বাইরের একটা ইকোস্প্রিন আমি ব্যবহার করতাম, সেটা এখন 850 টাকা দাম হয়ে গেছে। ইনসুলিনের দাম, অন্যান্য ওষুধের দাম কিন্তু বেড়ে গেছে। সো ইটস এ মেজর কনসার্ন যে আসলে গরিব মানুষদের, আমরা তারপর তো কোনো মতে হয়তো আমরা এফোর্ড করে এগুলো নিচ্ছি, কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করলে ডিজি ড্রাগস শুড টেক সাম ইনিশিয়েটিভ, যে এই ড্রাগস এর দাম বাড়ানো, এখন সাপ্লাই নাই, পাওয়া যাচ্ছে না এই বলে যে বাইরে প্রাইসটা বেড়ে গেছে, উই নিড টু এই কথাগুলো আমাদের বলা দরকার, অ্যাডভোকেসিটা দরকার। সেই জায়গাটা থেকে আমরা আজকে আলোচনাটা শুরু করতে চাই এবং আপনাদের মাধ্যমে মূলত ভয়েসটা রেজ করতে চাই, এবং এটা কন্টিনিউ আমরা ভয়েসটা রাখা যেন এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা সম্ভব হয়। তো আমি এমিনেন্সের পক্ষ থেকে, এবং মূলত আমরা 2009 সালে বাংলাদেশ নন কমিউনিকেবল ডিজিজ ফোরাম নামে একটা ফোরাম করেছিলাম, সেই ফোরামের পক্ষ থেকে এই আয়োজন। তো আয়োজনের শুরুতে আমি আলোচনা শুরু করতে চাই। আজকে আমাদের সাথে যারা উপস্থিত আছেন, নুরুল ইসলাম হাসিব ভাই বাংলাদেশ পোস্টের পক্ষ থেকে সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে, তারেক হাসান শাহরিয়ার ভাই ডেলি সান থেকে থাকার কথা সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে, তারেক সালাউদ্দিন ডেলি স্টার থেকে, মিস্টার মহসিন বাংলা নিউজ 24 থেকে, মিস্টার সেলিম খান বাংলা সারাবেলা, শরীফ আল শেরিফ বাংলা ট্রিবিউন, তারপরে মোহাম্মদ এতেরাম ভাই বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে, আবু বকর সিদ্দিকী সময়ের কাগজ, তারপর মুর্শেদ রহমান বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে, এবং আমির আলী রানা ভাই ডেলি ট্রাইব্যুনাল থেকে। তো আমি আলোচনাটা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই যদি আমি একটু বলি যে আমাদের সাথে উপস্থিত আমির আলী রানা ভাই, আপনি যদি একটু আলোচনাটা শুরু করেন। ধন্যবাদ। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা স্বাগত জানাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান কোভিড-19 যে দুর্বিষহ অবস্থা চলছে সারা বিশ্বে, শুধু বাংলাদেশেই নয়, এটার জন্য যতটা না আতঙ্কে হওয়া উচিত ছিল তার থেকে বেশি কিন্তু আতঙ্কটা মানুষ পাচ্ছে, এবং অনেক ভুল নিউজ মানুষের কাছে যাচ্ছিল। এই জন্য মানুষ কিন্তু কোভিড মানেই অচ্ছুত একটা রোগ এরকমই মনে করছে, সচেতনতা কম ছিল।
তো আমাদের সংবাদ মাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানাই। ওনারা মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব জায়গায় প্রচার করেছেন, জনগণকে সচেতন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, এখনো করছেন। এবং এই জন্য কিন্তু মোটামুটি একটা স্টেবল অবস্থা বাংলাদেশে এখনো আছে। যদিও এখন একটু বেড়েছে কোভিড এর রোগী সংখ্যা, আমাদের টেস্ট কিটের সংখ্যা বেড়েছে, কিন্তু তুলনামূলক যতটুকু থাকা দরকার ছিল সুবিধাগুলো, সেগুলো কিন্তু আমাদের মধ্যে নাই। আর দ্বিতীয়ত এই কোভিড-19 এর যে স্বচ্ছ একটা ধারণা থাকা উচিত সবার, সেই ধারণাটা আমাদের নেই। এটা যদি সচেতন করা যায়, আমরা যদি সচেতন ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে কিন্তু এটা মোকাবেলা করা সম্ভব। আর যেহেতু এই ভাইরাসটাকে আমরা তো নির্মূল করতে পারছি না, যে পর্যন্ত ভ্যাকসিন না আসছে কোনো সাবস্টিটিউট আমরা কোনো উপায় পাচ্ছি না, প্রতিরোধ করার জন্য জনগণকে সচেতন করতে হয়। এই জন্য সংবাদকর্মীরা করছেন, এবং ওনারা এই কাজ করতে যে অনেক কোভিডে আক্রান্ত হয়েছেন, অনেকে আমাদের মাঝ ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সবচেয়ে ভয়াবহ অবস্থা কিন্তু সংবাদকর্মীরাই আছেন। এই অবস্থায় আমাদের স্বাস্থ্যবিধি নীতি যে আছে, সেই নীতি ঠিক মতো পরিপালন করা হতো এবং সুস্থ তদারক করা হতো, তাহলে হয়তো আমাদের এই যে দিন দিন মৃত্যু সংখ্যা বাড়ছে, এটা হয়তো আরো একটু কমানো যেত। একবারে 100% যে ভ্যাকসিন এলে কমে যাবে তা না, কিন্তু আমাদের এই অবস্থা নিয়ে সারা জীবন চলতে হবে এমন একটা মানসিকতা আমাদের তৈরি করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, বাইরে গেলে গ্লাস ব্যবহার করতে হবে, এবং নিরাপদ দূরত্ব রেখে কাজ করতে হবে, কাজ তো থামানো যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে লকডাউন আসলে এই কোভিড-19 এর কোনো সমাধান না। লকডাউন যদি 15 দিন 1 মাস হতো, এটা মেনে নেওয়া যেত, কারণ এই অবস্থাটা দীর্ঘদিন যেমন থাকবে, ভবিষ্যতে একদম নির্মূল হবে না। তা এর সাথে আমাদের সহাবস্থান করে বাঁচতে হবে। সেইভাবে সংবাদ কর্মীরা জনগণকে সচেতন করেছেন, মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যথেষ্ট সচেতন করা হচ্ছে। এবং সবচেয়ে বেশি যারা আক্রান্ত হচ্ছেন, মানে সমস্যা করছেন, যারা নন কমিউনিকেবল ডিজিজ গুলিতে আছেন, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপর শ্বসনতন্ত্রের কিছু রোগ, হার্ট ডিজিজ, তো ওনাদের জন্য কিন্তু এই কোভিডটা মারাত্মক। যদি ঠিকমতো প্রতিরোধ বা প্রতিষেধক নেওয়া না যায়, ওনারা কিন্তু বেশিরভাগ এক্সপায়ার হয়ে যাচ্ছেন। এটাই বেশি আমাদের জন্য ভয়ের কারণ। এই জিনিসটাকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকারকে সচেতন করার সাথে সাথে জনগণকে সচেতন করতে হবে। এবং মেডিকেল হসপিটালগুলিতে একটা ভয় ধারণা আছে, সাধারণ কোনো রোগ নিয়ে গেলেও তারা কিন্তু প্রথমেই বলে কোভিড-19 টেস্ট করে নিয়ে আসেন। তো একটা সিরিয়াস রোগী যখন হাসপাতালে যাবে, তার অবস্থা এখনই তাকে ট্রিটমেন্ট দিতে হবে, তাহলে সে মারা যেতে পারে। সে যদি সেই সময় কোভিড এর জন্য টেস্ট করতে যায়, দেখা যায় 1 দিন 2 দিন চলে যাবে। তারপর যে বিশাল সিরিয়াল আছে, এই সিরিয়ালে কিন্তু অপেক্ষা করতে করতে তার ট্রিটমেন্ট বাদে কিন্তু সে মারা যাবে। তো এই বিষয়গুলোকে আমাদের স্বাস্থ্য খাতে যারা জড়িত আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, উনি যদি উদ্যোগ নেন, এই স্বাস্থ্য খাতটাকে একটু সুশৃঙ্খল ভাবে পরিচালিত করবেন এবং সচেতন ভাবে সেবা দিবেন, তাহলে মনে হয় আমরা কিছুটা প্রতিরোধ করতে পারবো। আর এখন যেহেতু শীতকাল এসে যাচ্ছে, তো কোভিডটা টেম্পারেচারের সাথে একটা বিশেষ গুরুত্ব আছে। তো কোভিড-19 এর টেম্পারেচার কম থাকলে এটা আক্রান্ত সংখ্যাটা বেড়ে যায় এবং মারাত্মক হয়। সেটাই আমাদের ভয়। আমরা দোয়া করছি যেন এই সেকেন্ড ওয়েভটাতে আমরা সচেতন থেকে এটাকে মোকাবেলা করতে পারি, এবং ভ্যাকসিনটা যথাসময়ে আসলে তার জন্য সবার কাছে পৌঁছানো যায়। এবং আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে কোভিড-19 এর যে ভ্যাকসিন আসবে, এটা যদি বিনামূল্যে সরকারিভাবে দেওয়া যেত, সবাইকে, সব হাসপাতালগুলোতে সরবরাহ করা যেত, আমার মনে হয় অনেকটা সুবিধা হতো জনগণের। ধন্যবাদ আমির ভাই, আপনার আলোচনা থেকে। আমি একটু হাসিব ভাই আপনার কাছে আসতে চাই। হাসিব ভাই, কয়েকটা জিনিস আমরা পলিসি পেপার এবং স্টেটমেন্ট যেটা তৈরি করছিলাম, তো পলিসি লেভেলে একটু ডিসকাশনটা আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই, যে হোয়াট শুড বি দ্য রিকমেন্ডেশন ইন টার্মস অফ পলিসি। ওই জায়গাটায় মনে করেন পলিসি একটা হলো, আমাদের একটা স্বাস্থ্য নীতি আছে, যে স্বাস্থ্য নীতিতে এমার্জেন্সি ম্যানেজমেন্টের বিষয়গুলি খুবই সামান্য ভাবে বলা আছে, যেটা ডাজ নট কাভার আমাদের এই যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং আপনারা সবাই এগ্রি করেন যে প্রায় 1 বছর হয়ে গেল কোভিড, এটা আরো কত বছর থাকবে আমরা জানি না। সো এরকম এমার্জেন্সি ডিজিজের ক্ষেত্রে স্বাস্থ্য নীতিতে আরো বেশি আপনার রিফ্লেক্ট থাকা উচিত বলে আমরা মনে করি।
সেকেন্ড পয়েন্ট হলো আমাদের ওষুধ নিচ্ছি, ওষুধ নীতিতে এই এমার্জেন্সি পিরিয়ডে মানুষের জন্য ওষুধ ফ্রি বা কম দামে বা সুলভ মূল্যে পায় বা সঠিক মূল্যে পায়, সেই জিনিসগুলো কোনো রিফ্লেক্ট করা নেই। আমরা আপনার এইচডিজি যে ট্র্যাকার গভর্নমেন্ট তৈরি করেছে, আমি নিশ্চিত যে হাসিব ভাই আপনি এইচডিজি ট্র্যাকারটা ফলো করতেছেন, এবং বাংলাদেশ সরকার এইচডিজি ট্র্যাকারে কয়েকটা ইন্ডিকেটর, টোটাল ইন্ডিকেটরের জায়গায় যে কয়েকটা ইন্ডিকেটর নিয়ে কাজ করছে। খুবই ইন্টারেস্টিং হলো এইচডিজি ট্র্যাকারে শুধুমাত্র আমাদের এনসিডি রিলেটেড যে সমস্ত তথ্য বা এনসিডির যে ইন্ডিকেটরটাকে নেওয়া হয়েছে সেটি হলো আপনার ইনজুরি বা ইনসিডেন্স নিয়ে। সেখানে ডায়াবেটিক্স, হাইপারটেনশন, ক্যান্সারের কোন রকম ইন্ডিকেটর সেখানে নাই। কিন্তু আমরা জানি যে এখন সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে ডায়াবেটিক্স, হাইপারটেনশন, ক্যান্সার এবং স্ট্রোকে। সেই জায়গাটায় আপনার একটু মতামত শুনতে চাই। আমাদের বাজেট যেটা দেওয়া হচ্ছে, সেই বাজেটে এনসিডি, এই বছরও যে বাজেট আসছে সেই বাজেটে এনসিডি যে সমস্ত কথা বলা হচ্ছে, আসলে ইট ডাজ নট রিয়েলি রিফ্লেক্ট দিস এই ক্রাইসিসটাকে। লাস্টলি বলবো যে আপনি জানেন যে এনসিডিসি থেকে, আমাদের মিনিস্ট্রি অফ হেলথ থেকে একটা মাল্টি সেক্টরাল অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। যে মাল্টি সেক্টরাল অ্যাকশন প্ল্যানে এই ক্রাইসিস গুলোকে কিভাবে আপনার অ্যাড্রেস করা সম্ভব সেগুলো কোনো কিছু এখানে বলা হয়নি। তো আপনার অভিজ্ঞতা থেকে পলিসি লেভেলে কি ধরনের রিকমেন্ডেশন হওয়া উচিত টু অ্যাড্রেস দ্য এনসিডি এবং কোভিড? ধন্যবাদ শামীম ভাই। প্রথম কথা হচ্ছে যে আপনার পলিসি মেকারদেরকে বোঝানো যে আসলে এই যে কোভিডটা তো একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জটাও একটা অপরচুনিটি এবং যেটা হচ্ছে এনসিডির জন্য কাজে দেবে। সেটা কিরকম? ধরুন আমাদের দেশে যদি আপনি প্রেক্ষাপটটা দেখেন, আমরা তো 17 কোটির মানুষ, অনেক মানুষ, এবং আমাদের এখানে ডায়াবেটিস, হাইপারটেনশন কিন্তু এগুলো এপিডেমিক আর কি, মানে অনেক মানুষ আপনার আক্রান্ত বা তারা এটাই হয় আমাদের যে কোনো কারণে, এবং অন্যান্য রোগগুলি কিন্তু রয়েছে। হার্ট ডিজিজ তো খুবই কমন, আপনার ক্যান্সার হচ্ছে, সবই হচ্ছে। সো এখন এগুলির একটা অ্যাসপেক্ট হচ্ছে যে আমাদের হেলথ সিস্টেমের প্রস্তুতি। এখন আপনি যদি আমাদের ওভারঅল কোভিড ম্যানেজমেন্টটাকে যদি আমরা ঠিক করতে পারতাম, তাহলে আমাদের স্বাস্থ্য সেক্টরটা কিন্তু এই এনসিডির জন্য প্রস্তুত হতো। এখন কিভাবে সেটা? ফর এক্সাম্পল, এখন বাংলাদেশের বাস্তবতা, এটা খুবই দুঃখজনক হলেও সত্য, যে আমাদের উপজেলা পর্যায়ে একটা একটু মেজর কোনো কিছু হলে সেটাকে অ্যাড্রেস করা যায় না। একটা মানুষ যদি উপজেলায় হার্ট অ্যাটাক করে, তার কিন্তু ওখানে কোনো ম্যানেজমেন্ট নাই। তাকে কিন্তু দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত সে ঢাকায় এসে সে ফাইনালি হয় মারা যায় বা বেঁচে যায় আর কি। বিষয়টা এরকম। সো আপনি ইনিশিয়ালি ওইটাই টার্গেট করেন। মানে আমি বলছি যে সরকারের কথাই বলছি, যে সরকারকে এই জিনিসটা বোঝানো যে ঠিক আছে, আপনি আমার এই যে 500 উপজেলা হেলথ কমপ্লেক্সকে আমি এইটাই করব যে আমি একটা চিকিৎসা ইনশিওর করাবো যে হ্যাঁ, এখানে কোনো হার্ট কন্ডিশন নিয়ে গেলে সে চিকিৎসা পাবে। এখন ওইটা যখন আপনি এনশিওর করতে যাবেন, আপনি চিন্তা করেন ওখানে স্ট্যান্ডার্ডটা কোন লেভেলে দাঁড়িয়ে যাবে, ওখানে প্রপার ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস থাকতে হবে। এখন কি হয়, এখন হচ্ছে আপনি যেমন এই একদম যদি আজকের অবস্থা বলি, আমাদের কিন্তু সেই প্রত্যন্ত জায়গায় মানে উপজেলা লেভেলে বা তার নিচে এফসিবিএস করা ডাক্তার চলে গেছে, কিন্তু ওখানে একটা বেসিক ইউরিন ব্লাড টেস্ট আপনার রিলায়েবল পাওয়া যায় না। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা কাজ করতে যে পারি, অনেকে ফোনেও বলে বা আমরা এটা দেখি বা নিজেদের পেশেন্ট করতে যেও দেখি, যে এখন আপনি যখন একটা বেসিক টেস্ট করতে পারবেন না, তখন আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন বা কিভাবে চিকিৎসা দিবেন? কারণ ট্রিটমেন্ট একটা এভিডেন্স বেসড জিনিস। সো কোভিড হচ্ছে আমাকে ওই সুযোগটা দিছে, কারণ বিকজ হচ্ছে এই ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, মানে ইতিহাসের এই প্রথম সারা বিশ্বে, এবং আপনি স্বাস্থ্য দেখবেন আপনার সমস্ত পৃথিবীর সব দেশে, উন্নত অনুন্নত সব দেশেই স্বাস্থ্য কিন্তু আলোচনা সমালোচনায় আছে, কিন্তু কারণ হচ্ছে স্বাস্থ্য প্রায়োরিটি পায় না। ওটা আমেরিকার জনগণের কাছে তার অ্যাসপেক্টে যে প্রায়োরিটি দরকার, সেও বলবে ওরকম প্রায়োরিটি পায় না, এরকম একটা প্রবলেম আছে। তো এই প্রথমবারের মতো সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা স্বাস্থ্য নিয়ে ব্যস্ত। তো এটা একটা সুযোগ হচ্ছে স্বাস্থ্যের স্টেক হোল্ডারদেরকে, যে তাদেরকে এখন এই জিনিসটাকে বোঝানো যে আমার এই সুযোগে, কারণ এখন আপনি ফর এক্সাম্পল এখন স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আজকে প্রাইম মিনিস্টারের কাছে যায় বলে আমার এই টাকা লাগবে, সে সাথে সাথে স্যাংশন করে দিবে, সে বলেও দিয়েছে যে ব্ল্যাঙ্ক চেক, তোমার কি লাগবে নিয়ে আসো,
এটা কিন্তু প্রকাশ্যে বলেছে এবং সেটা কিন্তু হয়েছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই এফিসিয়েন্সি নাই বা ডিজিএইচএস কেন্দ্রিক সেই লিডারশিপটা বা সেই এফিসিয়েন্সিটা নাই যারা এটা সঠিকভাবে দক্ষতার সহিত ব্যবহার করবে। এখন এনসিডির কোভিড নাম নিয়ে তো আমরা সবই জানি, এনসিডির কয়েকটা অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে যেমন প্রিভেনশন, যেমন অ্যাসপেক্ট, সেটা যেমন একটা সুযোগ ছিল, যেমন টোবাকো কন্ট্রোল একটা বড় ইস্যু। আপনি কোভিডে আপনি টোবাকো সিরিয়াসলি কন্ট্রোল করতে পারেন। এই যে একটা বাজেট গেল, বাজেটে আপনি এখন একটা এই সময় আপনি সমস্ত লবি, কারণ আমরা জানি টোবাকো কন্ট্রোলে অনেক বড় বড় লবি কাজ করে, আপনি সমস্ত লবি উপেক্ষা করে আপনি WHO যে গাইডলাইনটা দেয় বা ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিসগুলো, ইভেন তার কি বা বিভিন্ন দেশ যা করেছে এবং করে দেখা গেল কি যে টোবাকো ট্যাক্স ডাবল করে আপনি রেভিনিউ বাড়ছে, কনজাম্পশন কমে যাচ্ছে, তাই না? সো আপনি সেই বিষয়টা আপনি অ্যাকোমোডেট করতে পারতেন। আমি জাস্ট এই কোভিডের যে সুযোগগুলো বলছিলাম আর কি, কারণ এই সময় কিন্তু বলছিল বিশেষজ্ঞরা যে টোবাকোর সাথে যারা স্মোকার তাদের কিন্তু আপনার ডেফিনেটলি রিস্ক বেশি থাকে, কারণ তার লাং এর অবস্থা কন্ডিশন খারাপ থাকে। আবার স্মোকিং করতে হলে আপনার সেটাও তো আপনার ওই যে মাস্ক খুলে স্মোকিং করে, সেই বিষয়গুলি তো আছে। সো এবং লাং তো একটা বড় বড় ইস্যু। সো এটা একটা সুযোগ ছিল প্রিভেনশনের যেমন কিছু অ্যাসপেক্ট, আর চিকিৎসার জন্য হচ্ছে হাসপাতালগুলির যে আসলে প্রস্তুতি, সেটার প্রস্তুতি। এবং আরেকটা এনসিডির বড় জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি সিস্টেম দরকার। হ্যাঁ, এটা আপনার আমাদের ন্যাশনাল যে আমরা কিন্তু খুব যে ভালো তথ্য জানি সেটা না আর কি। কারণ হচ্ছে ফর এক্সাম্পল আপনি ক্যান্সারের ডাক্তাররা যদি যারা কাজ করে তারা যে ফিগারটা দেয়, এটা একটা আনুমানিক একটা ফিগার, কিডনির যে ফিগারটা দেয়, আপনি এই সমস্ত ফিগার যদি একত্র করেন দেখবেন বাংলাদেশের জনসংখ্যায় থাকার কথা না। হ্যাঁ, কিন্তু জনসংখ্যা তো আছে সবাই। তো বিকজ হচ্ছে এগুলো কোনোটাই হচ্ছে ন্যাশনাল আপনার ওই প্রপার রেজিস্ট্রি না, হসপিটাল বেসড কোন রেজিস্ট্রি সিস্টেম নাই। তো এটা একটা অ্যাডভোকেসি করতে পারেন যে আমাদের হাসপাতাল থেকে আমরা একটা ন্যাশনাল রেজিস্ট্রি সিস্টেম থাকবে এনসিডির। তার ফলে যেটা হবে যে আমরা এটার প্রিভিলেন্সটা, মানে আমার যে আসলে সমস্যাটা কতটা, সেই জিনিসটার সম্বন্ধে আমরা মনে হয় খুব ভালো একটা ধারণা করতে পারবে সরকার। হ্যাঁ, সো আমি আপাতত এটাই যে কোভিডের জাস্ট 2-3টা পয়েন্ট, যে কোভিডের সুযোগ নিয়ে আমার স্বাস্থ্যকে মানে ডিসেন্ট্রালাইজেশন করা, যেটাকে বলে ডিসেন্ট্রালাইজ হেলথ সিস্টেম। এখন সব যেমন শহর কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক, শহর বললেও হবে না, কারণ শহর তো ডিস্ট্রিক্ট শহরও শহর, কিন্তু আমাদের জেলা শহরেও চিকিৎসা হয় না আপনার, খুব বেসিক চিকিৎসাগুলি হয়, অন্য চিকিৎসাগুলি হয় না। সো সেই একদিকে প্রিভেনশনের কথা বলা, একদিকে এভিডেন্স তৈরি করা যে রেজিস্ট্রি সিস্টেম, এবং আরেকদিকে হচ্ছে যে আমাদের টার্গেট করা যে আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে আমি মোটামুটি একটা চিকিৎসা পাবে, সে বেসিক চিকিৎসার জন্য তার যেন দৌড়াতে না হয় আর কি। হ্যাঁ, তখন আমার মনে হচ্ছে এটা একটা সুযোগ হতে পারে। আপাতত এটাই। থ্যাংক ইউ হাসিব ভাই। আমি একটু শরীফ আল শেয়ারি, বাংলা ট্রিবিউন। শরীফ ভাই, আপনার কাছে একটু আসতে চাই। শরীফ ভাই, আপনি জানেন যে আমাদের এই কোভিড এর সময় আমাদের ন্যাশনাল গাইডলাইন ফর কোভিড ট্রিটমেন্ট এটা তৈরি করা হয়েছে এবং এটা অনেকগুলো ভার্সন আছে, 7th 8th ভার্সন পর্যন্ত এসেছে। কিন্তু আমরা যদি এইখানে কোভিড ভার্সন গুলোর ভিতরে যাই, তা আমরা দেখতে পাই যে সেই জায়গাটায় এনসিডি কে সেইভাবে অ্যাড্রেস করা হয়নি, এনসিডি কিভাবে ট্রিটমেন্ট করা হবে সেটাও অ্যাড্রেস করা হয়নি। ইভেন আমি ঢাকা মেডিকেল কলেজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে অনেক কোভিড পেশেন্টদের যে ইসিজি করতে হবে সে ফ্যাসিলিটিস গুলো বা ডায়াবেটিস দেখতে হবে সেই ফ্যাসিলিটিস গুলো সেই সময় অ্যারেঞ্জ করা হয়নি। এখন একটু মোটামুটি অর্গানাইজ হয়েছে, কিন্তু আমাদের ন্যাশনাল টেকনিক্যাল কমিটির সাথে আমরা কয়েকটা মিটিং করেছি, তারা এই এনসিডিটাকে অ্যাড্রেস করার কথাই, ন্যাশনাল যে গাইডলাইন তৈরি করা হয়েছে সেটার কথা বলা হয়েছে। আরেকটা পয়েন্ট আপনাকে একটু অ্যাড্রেস করতে চাই, সেটা হলো আমাদের ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস, তাদের এখান থেকে এই কোভিড এর সময় পুষ্টি কিভাবে রক্ষা করা হবে সেটির কথা একটা গাইডলাইন তৈরি করা হয়েছে, এবং সেই গাইডলাইনে একটা লাইন মাত্র এনসিডি রোগীদের কথা বলা হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে মোস্ট অফ দ্য পিপল এফেক্টেড লাইক কিডনি ডিজিজ, ডায়াবেটিক্স পিপল, তাদের এই সময় পুষ্টিটা কিরকম হওয়া উচিত এটা যত ইম্পর্টেন্ট সেটা একটা লাইনে শুধুমাত্র বলা হয়েছে, কারণ যে সেই জায়গায় ম্যাটার্নাল চাইল্ড হেলথের ওই গদবাঁধা আগের পুষ্টির কথাই বলা হয়েছে। তো আপনার কাছ থেকে আমরা এই ন্যাশনাল গাইডলাইনে এনসিডিটাকে অ্যাড্রেস করা এবং পুষ্টিতে এনসিডিটাকে অ্যাড্রেস করা
স্পেশালি আমরা সবাই জানি যে যাদের কোভিড হচ্ছে তাদের আপনার ইমিউন সিস্টেম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এবং ইমিউনটা আসলে পুষ্টির সাথে রিলেটেড। এই ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। আসলে যে কোনো গাইডলাইন তৈরি করতে যদি আপনি যান, যেটা হাসিফ ভাই বললেন যে আমাদের কিন্তু কোনো সেন্ট্রাল ডেটাবেজ নাই, তার মানে হচ্ছে যে সারা দেশে আমি যদি আজকে জিজ্ঞেস করি যে সারা দেশে আজকে বা গতকালকে কতজন হার্ট ডিজিজে মারা গেছেন, এই মুহূর্তে কিন্তু সেই ডেটা বলার মতো সক্ষমতা আমাদের দেশে এখনো তৈরি হয় নাই। তো যদি আমরা এই পুষ্টি সংক্রান্ত বিষয়গুলো যখন আমরা বলতে অ্যাড্রেস করতে যাব, তখন কিন্তু আমার কাছে একটা প্রপার ডেটা লাগবে, যে তথ্যটা লাগবে যে আমার দেশে কত পার্সেন্ট পেশেন্ট হার্ট ডিজিজে মারা যাচ্ছে, কত পার্সেন্ট পেশেন্ট আমার কিডনি ডিজিজে মারা যাচ্ছে, এবং আদার যেই ডিজিজ গুলো আছে সেগুলোকে কিন্তু সহজে অ্যাড্রেস করা সহজ হয় যদি আমার কাছে তথ্যটা থাকে। আমাদের এখানে মূল সমস্যাটাই হচ্ছে আমার মানে শুরুর দিকে আমরা যে কোভিড এর তথ্যটাও পাচ্ছিলাম সেটাও কিন্তু এখন স্টপ হয়ে গেছে। মানে জেলা ভিত্তিক ভাবে একটা ডেটা দেওয়া হয়, কিন্তু আগে যেমন আমরা এলাকা ভিত্তিক ভাবে পাচ্ছিলাম সেটাও কিন্তু এখন হচ্ছে না। কিন্তু এটা কিন্তু একটা সম্ভাবনা ছিল, যেটা হাসিফ ভাইও বলল যে কোভিড একটা নতুন সম্ভাবনা তৈরি করেছিল, যে আমাদের একটা সেন্ট্রাল ডেটাবেজ এবং চিকিৎসাকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া, সেই জায়গাটা তৈরি করার সম্ভাবনা ছিল। কিন্তু যতই দিন যাচ্ছে আমার মনে হচ্ছে যে এইটা হয়তো শেষ পর্যন্ত করা যাবে না, এটা নানান টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। কিন্তু পুষ্টির কথা যেটা আপনি বললেন যে সাধারণভাবে বলা হচ্ছে, এটা আমাদের দেশে কিন্তু সবসময় সাধারণভাবেই বলা হয়। পুষ্টির বিষয়টা খুব জোর করে আমরা ছোটবেলায় দেখতাম টেলিভিশনে বিজ্ঞাপন দিত, আপনার হয়তো মনে থাকতে পারে যে মলা ঢেলা খেলে রাত কানা রোগ হয় না, এমন একটা বিজ্ঞাপন কিন্তু ছিল। মানে এই ধরনের পুষ্টি ভিত্তিক সচেতনতা তৈরি করার যে বিজ্ঞাপন, সেগুলোও কিন্তু এখন আর হয় না। তা মানুষকে সচেতনতা বৃদ্ধি করার জন্য পলিসি লেভেলে যেই ধরনের আলোচনা হওয়া প্রয়োজন ছিল, আমরা এখন অনেকটাই দেখি যে এই জায়গা থেকে সরকার কিংবা সংশ্লিষ্ট যারা তারা কিন্তু সরে আসছে। এটা একটা ভয়াবহ দিক আমার কাছে মনে হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে তথ্যের ঘাটতি যে একটা বিরাট সমস্যা তৈরি করে। আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়, তিনি একটি বেসরকারি হাসপাতালে প্রায় 25 দিন চিকিৎসা নিয়েছেন এবং 8 দিন উনি আইসিইউতে ছিলেন। 8 দিন আইসিইউতে থাকার পরে স্বাভাবিকভাবেই আইসিইউর বিল অনেক বেশি হয় বেসরকারি হাসপাতালে, তো সেই পরিবারটির পক্ষে সম্ভব হচ্ছিল না যে আর আইসিইউতে রাখা। কিন্তু আইসিইউ থেকে জানানো হয়েছে যে রোগীর অবস্থা ইমপ্রুভ করছে, আপনারা চাইলে এখন সরকারি হাসপাতালে শিফট করতে পারেন। তারপর তারা একটি সরকারি হাসপাতালে নিলেন এবং সেই পেশেন্ট কিন্তু হেঁটে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠেছেন, হাসপাতাল থেকে বেরিয়ে আবার হেঁটে হেঁটেই তিনি আইসিইউতে ঢুকেছেন সরকারি হাসপাতালে। তো সরকারি হাসপাতালের সেই সময় নার্সরাও বলেছে যে উনি সুস্থ আছেন, ওনার হয়তো আজকের দিনটা আমরা আইসিইউতে রাখবো, আগামীকাল আমরা বেডে দিয়ে দিব। কিন্তু তার 24 ঘন্টার মধ্যে উনি মারা গেছেন এবং ভেতরে যোগাযোগ করার কোনো উপায় নেই একটা সরকারি হাসপাতালে। তো তাদেরকে জানানো হয়েছে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এখন হঠাৎ করে একটা রোগী কিভাবে কার্ডিয়াক অ্যারেস্ট হলো, কেন হলো, তার আসলে কি সমস্যা হলো সেই আইসিইউতে, আমরা কিন্তু কেউ জানতে পারলাম না এবং কেউই জানে না। তারা যখন সন্ধ্যাবেলা তাদেরকে খবর দেওয়া হয়েছে যে আপনাদের রোগী কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, আপনারা তাড়াতাড়ি হসপিটালে আসেন, তারা হসপিটালে যাওয়ার পরে বলা হলো উনি মারা গেছেন, আমরা বডি বুঝিয়ে দিচ্ছি। তার 2 থেকে 3 ঘন্টার মধ্যে তারা বডি বুঝিয়ে দিল, ভেতরেও ঢুকতে দেয়নি। তার মানে এই যে তথ্য যে আমরা পাই না যে একটা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হলো, কোভিড থেকে তিনি আইসিইউতে গেলেন, তারপর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তিনি মারা গেলেন, এই যে তথ্যের সমস্যা, আমার মনে হয় প্রধানতম সমস্যাই হচ্ছে এটা। যখনই আপনার কাছে তথ্য আসবে, আপনি পলিসি লেভেলে স্ট্রং ভাবে পলিসি নিতে পারবেন যে আমার কি ধরনের পুষ্টি দরকার, কোন লেভেলের পুষ্টিটা আমরা মানে একটা লেয়ার করে দেওয়া, যে এই সমস্যা থাকলে আপনারা এই ধরনের খাবারগুলো খাবেন। তো এই লেয়ার গুলো কিন্তু তৈরি করা সম্ভব হচ্ছে না। থ্যাংক ইউ শহীদ ভাই, আপনার সাজেশন থেকে আমরা যেটা যে তথ্য প্রবাহটা একটা বড় ইস্যু, কিন্তু আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে এইবার এই কোভিড এর সময় সবচেয়ে যদি আপনার জনগণের জন্য
ডাক্তাররা কাজ করেছে সেটাই, কিন্তু মিডিয়ার ভূমিকা আমি বলবো যে এটা ট্রিমেন্ডাস একটা ভূমিকা রেখেছে। তবে মিডিয়া যেইভাবে বিভিন্ন জায়গার তথ্য নিয়ে এসেছে, বিভিন্ন অসংলগ্ন জিনিসগুলো নিয়ে এসেছে, সরকারের যেমন লাভ হয়েছে, আমি বলবো যে জনগণের জন্য এটা একটা বড় ভূমিকা রেখেছে বলে আমার নিজস্ব মতামত। তো আমি মহসিন আপনাকে একটু, আপনার কাছ থেকে একটু সাজেশন চাই যে মিডিয়ার এই ভূমিকাকে আপনি কিভাবে দেখেন, এবং এইটিকে আমরা যে জিনিসটা চাচ্ছি এইবার অ্যাডভোকেসি, যে আমরা চাই যে এনসিডিটা শুড বি অ্যাড্রেস প্রপারলি সামনের দিনে। এই ব্যাপারে আপনার পলিসি লেভেলে কোনো সাজেশন যদি থাকে, মহসিন ভাই আপনাকে একটু সাউন্ডটা অন করে নিন। জি, আসসালামু আলাইকুম। জি জি, শোনা যাচ্ছে না? জি জি। আসলে গত মার্চে যখন আমাদের দেশে কোভিডটা ধরা পড়ে প্রথম, তো তখন থেকেই মিডিয়া একটা বড় ধরনের রোল প্লে করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে। তো আমরা মাঠের সাংবাদিক হিসেবে তো আমরাও সেই কাজটা করে যাচ্ছি। যেমন আমাদের কিন্তু কোনো ছুটি ছিল না, আমরা সেই মার্চ থেকে এখন নভেম্বর আমরা কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছি। বিভিন্ন সংস্থা, যেমন বাংলাদেশের সকল সরকারি অফিস আদালত বন্ধ ছিল, বেসরকারি অফিস আদালত পর্যন্ত বন্ধ ছিল, কিন্তু আমাদের কোনো, বরং আমাদের যে নিয়মিত যে একটা ছুটি ছিল সেটাও বন্ধ হয়ে গেছিল এই কোভিড এর কারণে। আমরা কিন্তু গত 8 মাসে কোনো ছুটি পাইনি, এমনকি আমাদের ডে অফও বন্ধ ছিল, যে আমাদেরকে ডিউটি করতে হয়েছে। তো এই যে একটা বড় ধরনের রোল প্লে করেছে মিডিয়া এবং পুলিশ, আমরা দেখেছি পুলিশ প্রশাসনও কিন্তু তারা কোনো ছুটি পায়নি। তো এই বিষয়টা আমার কাছে যে আমরা সবচেয়ে সামনের সারিতে থেকে যুদ্ধ করেছি, আর চিকিৎসকরা যেটা করেছেন তারা তো একদম সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করেছেন। তো এখন যেটা সামনে যে আমাদের দিন আসছে, এবং আমরা এখনো শিওর হতে পারিনি যে কোভিডের ভ্যাকসিন আমরা কবে পাবো। বিশ্বব্যাপী যদিও চেষ্টা চলছে, আমরাও আশাবাদী। সরকারও সেদিন দেখলাম যে একটা চুক্তি হয়েছে আপনার ভ্যাকসিন আসার, তো সেটাও সামান্য কিছু, অর্থাৎ আমরা দেখলাম যে 3 কোটি ভ্যাকসিন আসবে, সেটা 1.5 কোটি মানুষ পাবে। তার মানে আমাদের 16-17 কোটি জনসংখ্যার মধ্যে আমরা এ পর্যন্ত যেটা আশা করছি মাত্র 1.5 কোটি জনগণ প্রথম অবস্থায় পাবে। তো এই যে একটা আমাদের যে ল্যাকিংস, অর্থাৎ আমরা কিন্তু আমাদের 16 কোটি মানুষকে কবে নাগাদ ভ্যাকসিন দিতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। তো এই দিকটা সরকারকে আরো নজর দিতে হবে, যাতে আমরা, গতকাল প্রধানমন্ত্রী যদিও বলেছেন যে আমরা যদি সবাইকে নিরাপদ করতে না পারি তাহলে কেউই নিরাপদ নয়, এই একটা প্রধানমন্ত্রীর বক্তব্য, কিন্তু আমরা আশাবাদী যে না, তার মাথায় আছে যে ভ্যাকসিনটা সবাইকে দিতে হবে। তো এই বিষয়টা যাতে যারা দায়িত্বে আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা যাতে এইটা মাথায় রাখেন, এইটা আমার পরামর্শ। এই বিষয়ে আমি আসলে সামনের দিকে আর তেমন কিছু বলতে চাচ্ছি না। আপনি যদি অন্য কিছু জানতে চান তো। মহসিন ভাই আপনাকে ধন্যবাদ। আমি আমাদের সাথে উপস্থিত তারেক শাহরিয়ার ভাই, তারেক সালাউদ্দিন ভাই, তারেক ভাই আপনার কাছ থেকে একটু পলিসি লেভেল ডিসকাশন শুনতে চাই। তো এনসিডিটা ইজ এ বিগ প্রবলেম, যেটা হাসিব ভাই বা অন্যান্যরা সবাই যেটা বললেন আমরা জানি, এবং কোভিড আসার পরে যেটা কোভিড ইজ এ কমিউনিকেবল ডিজিজ, বাট এনসিডি ইজ এ নন কমিউনিকেবল ডিজিজ। বাট এই দুইটার যখন কোভিড এর কোমরবিডিটি থাকছে তখন তো মারা যাচ্ছে, কিন্তু আমাদের হেলথ সিস্টেম বা সার্ভিসটা সেই জায়গাটায় আমরা এখনো আনতে পারিনি। ইভেন যেটা আমাদের গাইডলাইন যেটা তৈরি করা হয়েছে আপনার ট্রিটমেন্টের জন্য, নিউট্রিশনের জন্য, সেই জায়গাটাতেও এনসিডিটা সেইভাবে কভার হয়নি।
এবং আপনি যেটা হাসিব ভাই বললেন যে উপজেলা পর্যায়ে যদি আমরা যাই, দেয়ার ইজ নো সার্ভিস ফর দ্য এনসিডিস। আপনি খুব ইন্টারেস্টিংলি দেখবেন যে গভর্নমেন্ট একটা প্রজেক্ট শুরু করেছিল যেটাকে বলা হচ্ছে যে এনসিডি কর্নার। সেটা আপনার মাত্র 7টা জায়গায় ছিল, এখন এটা 62টা জায়গায় কর্নার এর কথা বলা হচ্ছে, বাট স্টিল এটা প্রিপারেশন ফেজে আছে এবং এটা কতদিন লাগবে সেটা আমরা জানি না। তো সেই জায়গাটা থেকে আসলে আমরা পলিসি লেভেলে কি রিকমেন্ডেশন দিতে পারি? আমি মানে খুব স্পেসিফিক্যালি 2-3টা পয়েন্ট বলতে চাই, কারণ অনেকগুলো বিষয় বললে সেটা আসলে হারায় যায়, সেটা কাজে লাগে না। আমার কাছে যেটা মানে এই পর্যন্ত বাংলাদেশে আমাদের কোভিড ম্যানেজমেন্টের সিচুয়েশন দেখে মনে হয়েছে আমাদের যেটা করা উচিত, প্রথমত হচ্ছে এটা গ্লোবালি সত্য যে কোভিড একটা মানে আমাদের জন্য নতুন, সারা বিশ্বের জন্য নতুন, যে কারণে এটা সম্পর্কে খুব বেশি স্পেসিফিক তথ্য না থাকার কারণে প্রচুর মিস ইনফরমেশন ছড়ানো হয়েছে এটা বিভিন্নভাবে, মানে এটার জন্য অনেকেই দায়ী। এখন যেভাবেই হোক আমাদের আসলে সঠিক তথ্যটা যাতে মানুষের কাছে যায়, এই আমাদের জার্নালিস্টদের উচিত হচ্ছে সেই বিষয়টা খেয়াল রাখা। মানে কত রকমের তথ্য, যেগুলো ধরেন উপসর্গ থেকে শুরু করে প্রতিরোধের ব্যবস্থা, চিকিৎসা বা আফটার ম্যানেজমেন্ট, সবকিছুর বিষয়েই কোনো না কোনো জায়গায় মানে মিস ইনফরমেশন থাকে। আমার মনে হয় এই জিনিসটা আমরা খুব শক্ত হাতে যদি হ্যান্ডেল করি, যেহেতু আমরাই গেট কিপার এই ইনফরমেশনের, কাজে ইনফরমেশনটা যাতে কোনোভাবে ভুল ইনফরমেশন না যায়। এখন পলিসি লেভেলে যেই জিনিসটা যাওয়া উচিত, মানে আমি তথ্য বিষয়টা এই জন্য বলছি যে মিডিয়াতে যে জিনিসটা আসবে মানে সেটাই কিন্তু লোকজন যথেষ্ট গুরুত্ব দেয়। কাজে আমরা যদি এই বিষয়টাকে খুব সচেতনভাবে নিয়ে আসতে পারি, আমার মনে হয় সেটা খুব দরকার। এটা হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর যখন কোনো নীতি নির্ধারণ করে, মানে সেইখানে প্রায়োরিটি পায় স্বভাবতই কোন বিষয়গুলো, যে প্রথমত হচ্ছে অ্যাডহক ম্যানেজমেন্ট, একেবারে সবার আগে ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি করতে হবে। এই এনসিডির কথা যেটা বললেন সেটা কিন্তু আমরা অনেক দিন ধরেই মানে আলাপ করে আসছি, এটা একটা লং টার্ম ম্যানেজমেন্ট ইস্যু, যে কারণে সরকারের ওই পরিমাণে অ্যালোকেশনও দেওয়া সম্ভব হয় না গরিব দেশ বলে, বা যে কোনো জায়গাতেই হয়তো এই বিষয়টা খুব প্রায়োরিটি পায় না। এখন এর মধ্যে যেটা সমস্যা হয় যে কি করা উচিত আসলে, সেইটা করার জন্য যে টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ আছে তারা কিন্তু ঠিক মতোই রেকমেন্ডেশনটা দেয়, কিন্তু সমস্যা হয় সেই রেকমেন্ডেশনটা আসলে পলিসিতে গিয়ে ঠিক মতো রিফ্লেক্টেড হয় না। এক্সপার্ট যারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যদি ঠিক মতো সরকার গ্রহণ করতে পারে তাহলেও অনেকটা কাজ হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ওইখান থেকে কথাগুলো যখন পলিসি লেভেলে আসে তখন প্রায়োরিটি পায় হচ্ছে খুবই মানে অল্প কিছু বিষয় ফিল্টার হয়ে আসে, এবং যেগুলোর সাথে সাধারণত কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে সেই বিষয়গুলো অনেক দ্রুত প্রায়োরিটি পায়। কোনো একটা পারচেজের বিষয় আছে সেটা অনেক বেশি প্রায়োরিটি পায়, কিন্তু একটা লং টার্ম ম্যানেজমেন্টের ইস্যু যখন চিন্তা করা হয় তখন সেগুলো নিয়ে আলোচনাও কম হয়, বা এক্সপার্টরা রেকমেন্ড করলেও সেগুলো আসে না। সেই জন্য আমার মনে হয় শামীম ভাই আপনারা যেটা করতে পারেন যে আমরা সবাই মিলে একটা ভালো গাইডলাইন তৈরি করতে পারি। সরকারের নিজস্ব গাইডলাইন আছে ঠিকই, কিন্তু আমরা যদি এই কোমরবিডিটির ইস্যু, মানে এনসিডির সাথে মানে কোভিডের সাথে এনসিডির যে রিলেশন এবং সেটা যেভাবে কোভিডকে অ্যাগ্রাভেট করে, এটা মর্টালিটি যেভাবে বাড়ায়, সেই জিনিসটা আসলে খুবই ব্যাপক, এবং এই বিষয়ে আমাদের খুবই সুনির্দিষ্ট অল্প কিছু নীতিমালা একটা খসড়া করে সরকারের কাছে উপস্থাপন করা উচিত। সরকারের যে স্ট্যান্ডিং কমিটি আছে, অ্যাডভাইজারি কমিটি আছে, এবং বিভিন্ন পর্যায়ে, এটা শুধুমাত্র মানে আমলা পর্যায়ে না, আমার মনে হয় এটা নিয়ে সরকারের একেবারে উচ্চ পর্যায়ে একটা অ্যাডভোকেসি হওয়া দরকার। কারণ কি অনেক কিছুই সরকার করছে, কারণ সরকারকে বলার মতন মানুষ কিন্তু প্রচুর। এখন সরকারের পক্ষে এটা মাঝে মাঝে খুবই সমস্যা হয়ে যায় যে কোন জিনিসটা তারা পিক করবে। মানে আমাদের মতন রিসোর্স কনস্ট্রেন্ট কান্ট্রিতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে প্রবলেমের যে সলিউশনগুলো আছে এই লিস্ট এত বড় যে সেইটাকে প্রায়োরিটাইজ করাটাও একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ, যে আমি কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। আমার মনে হয় সেই জিনিসগুলো দেখানো, মানে আমরা শোধরানো কথাটা বলবো না, সরকার অনেক কিছু করছে, তাদেরকে আমরা যদি আরেকটু সাপোর্ট দিতে পারি, যে ব্যাপারগুলো মানে এক্সপার্ট অ্যাডভাইজারি গ্রুপ থেকে পলিসিতে রিফ্লেক্ট হয় নাই, আমার মনে হয় সেইগুলোতে আমাদের হাইলাইট করা উচিত যে হ্যাঁ এই বিষয়টা বলা হয়েছে কিন্তু এই বিষয়টা এখনো রিফ্লেক্টেড হয় নাই।
বা এই বিষয়টা জরুরি, কিন্তু এখনো এটা অ্যাড্রেস করা হচ্ছে না। আমরা ডেফিনেটলি মানে মাস্ক পরা বা অন্যান্য যে ভ্যাকসিনের ইস্যু, ভ্যাকসিন একটা বিশাল বিষয়, ভ্যাকসিনের উপর সবার আশা ভরসা, ভ্যাকসিনের সাথে অনেক বড় বাণিজ্য জড়িত, ভ্যাকসিন আমাদের সবার দরকার, কোনো মানে এই বিষয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু ভ্যাকসিনটা এখনো আসে নাই, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখনো ভ্যাকসিন পাই নাই। কবে হবে সেটা হচ্ছে একটা আবিষ্কারের বিষয়, তারপর সেটার বাণিজ্যিকীকরণ, ডিস্ট্রিবিউশন, এইটা একটা সুদূর পরাহত জিনিস। এই জিনিসের উপর আমরা আশা করতে পারি, কিন্তু ডেফিনেটলি নির্ভর করতে পারি না। আমাদের নির্ভর করার জন্য যেটা করতে হবে যে প্রতিরোধ করার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর জোর দেওয়া, এবং সেই সাথে এনসিটির যে রিলেশন, এনসিটির কারণে যে কোমরবিডিটি হচ্ছে, মর্টালিটি বাড়ছে, ভালনারেবিলিটি বাড়ছে, সেই বিষয়ে আমার মনে হয় এখন অ্যাডভোকেসি করাটা জরুরি হয়ে যাচ্ছে। কারণ আমরা মাস্ক পরার কথা বলছি কিন্তু সঠিকভাবে মাস্ক পরা হচ্ছে না, বা প্রিভেনশনের বিষয়গুলো সঠিকভাবে আসছে না। এখন এই বিষয়গুলো ইয়াং জেনারেশনের জন্য যতটা না দরকার, তার চেয়ে অনেক বেশি দরকার যাদের ভিতরে সেই কোমরবিডিটি আছে এবং ভালনারেবল জনগোষ্ঠী। এই ভালনারেবল জনগোষ্ঠীর জন্য যে অ্যাডভোকেসি করা, এই অ্যাডভোকেসিটা জরুরি হয়ে যাচ্ছে। এবং সাথে সাথে ট্রিটমেন্টের যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের বিষয়ে যেই জায়গাতে গ্যাপ আছে সেই গ্যাপগুলো নিয়ে আমাদের একটা বিশাল অ্যাডভোকেসি করা দরকার। এবং এই অ্যাডভোকেসিটা আসলে করা দরকার, মানে সরকারকে বলতে হবে যে এটা প্রায়োরিটি বেসিসে দরকার। এটা এমন না যে একটা সাইড লাইনে থাকলো যে ঠিক আছে এনসিডি দেখবো, কিন্তু এটা শুধু এখন আর এনসিডির বিষয় না। এটা যখন কোভিডের আলোচনা হবে, সেই কোভিডের সাথে এটা সম্পর্ক আছে, এবং কোভিডের আলোচনাতে এটা উঠে আসা দরকার, কোভিডের নীতিমালাতে এটা উঠে আসা দরকার, এবং কোভিডের জন্য যে আমরা কর্ম পরিকল্পনা করব সেইখানে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়াটা জরুরি, এবং এটার একটা লিঙ্ক আপ জরুরি। অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো বলি যে হ্যাঁ এটা করার দরকার, কিন্তু সুনির্দিষ্ট কোনো নির্দেশ না থাকার কারণে এই বিষয়গুলো কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয় না। ধরেন একটা নীতিমালা হলো যে হ্যাঁ যাদের ডায়াবেটিস আছে বা যাদের সিভিডি আছে তাদেরকে এই বিষয়ে প্রায়োরিটি দেওয়া উচিত। এখন এই উচিতটা কে করবে? উচিতটা কিন্তু কখনোই রিফ্লেক্টেড হয় না মাঠ পর্যায়ে। এই উচিত যে কাজগুলো, সেই কাজগুলোর জন্য প্রজ্ঞাপন জারি করতে হয়। এটা যদি মাঠ পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত যারা সেবাটা দিচ্ছেন বিভিন্ন পর্যায়ে, তাদেরকে যদি একটা সুনির্দিষ্ট নির্দেশ না দেওয়া হয়, তখন এই উচিতের কাজ বা রেকমেন্ডেশন গুলো কিন্তু কাজ করে না। আর আপনি নীতিমালা অনেক দেখবেন, তো নীতিমালার প্রতিফলন যদি না হয় সেটা হয় না। কাজেই যখন আমরা নীতিমালা প্রণয়ন করব, সেইখানে একটা রেকমেন্ডেশন অবশ্যই থাকা উচিত যে এই বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতির জন্য উপযুক্ত এবং মানে অ্যাপ্রোপ্রিয়েট যারা ম্যান পাওয়ার আছেন তাদেরকে এই নির্দেশটা প্রেরণ করতে হবে, তা না হলে এটা এক্সিকিউশন হবে না। কাজে এই গ্যাপগুলো যদি আমরা ফিল আপ করতে পারি, তাহলে আমাদের মনে হয় যে কাজগুলো অনেকটা দ্রুত গতিতে করা সম্ভব। শামীম ভাই। ধন্যবাদ তারেক ভাই। তাহলে আপনার আলোচনাটা খুবই কম্প্রিহেন্সিভ ছিল, এবং আপনি যে গাইডলাইন গুলো দিয়েছেন সেগুলো আমরা আমাদের পলিসি যে আমরা পেপারটা তৈরি করব সেখানে রিফ্লেক্ট করব, এবং আপনাদের সবার আলোচনা থেকে সেগুলো আসবে। আমাদের সাথে উপস্থিত এহতেরাম ভাই, আরটিভির পাবলিক রিলেশন অফিসার। এহতেরাম ভাই, আমরা আপনার বক্তব্য শুনতে চাই, আপনার অভিজ্ঞতা কি এবং আপনার রিকমেন্ডেশন কি? আসসালামু আলাইকুম শামীম ভাই, ধন্যবাদ। আমি তো এখন জনসংযোগ কর্মকর্তা হিসেবে জয়েন করেছি রিসেন্টলি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং আপনার সঙ্গে তো আমরা অনেকগুলো কাজ করেছি আর কি। জি। তো আমি তো এখন মোটামুটি সাংবাদিকতা একটু বাইরে আছি, তো আমি আমার যে এক্সপিরিয়েন্স গুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। মোটামুটি আমার সিনিয়র যারা আছেন আপনারা সবাই সব বিষয়গুলো ফোকাস করেছেন, এনডিসি ডিজিজ নিয়েও আলোচনা করেছেন, এবং কোভিড এর যে সিচুয়েশন গুলো সবগুলো। তো আমি খুব কমনলি যে জিনিসটা বলবো যে আমাদের এখানে যখন কোভিডটা মার্চের দিকে যখন শুরু হলো, এবং সবার মধ্যে যেই সচেতনতা ছিল বা আতঙ্ক ছিল, ভীতি ছিল, আমরা লকডাউন থেকে শুরু করে যে ধরনের নির্দেশনাগুলো ফলো করছিলাম, মোটামুটি আমরা এটা কন্টিনিউ করেছিলাম 3.5 মাস বা 4 মাস। জুলাই শেষে আগস্ট থেকে সবার মধ্যে একটু শিথিলতা তৈরি হয়েছিল, এবং এটা এখন পর্যন্ত কন্টিনিউ আছে। এবং আমরা এখন দেখছি যে মোটামুটি শীতকাল চলে এসেছে, ড্রাই সিজন। তো এখন কিন্তু কোভিড এর আক্রান্তর হার বাড়ছে, বিশেষ করে এখন ধুলোবালিটা বাড়ার কারণে মানুষজনের মধ্যে সর্দি কাশি বাড়ছে, জ্বর বাড়ছে, এবং যারা এই জ্বর সর্দির মধ্যে পড়ছেন আমাদের আশেপাশে যাদের আমি দেখছি আর কি, তারা টেস্ট করলে কিন্তু এখন সবাই মোটামুটি পজিটিভ হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এখন কোভিড আক্রান্তটা ঊর্ধ্বমুখী, যদিও সংখ্যার বিবেচনায় আমরা হয়তো
1400, 1500 বা 1600 এই সংখ্যার মধ্যে আছি। তো আপনি প্রথমে একটি কথা বলেছিলেন যে আমাদের এই যে কোভিড পিরিয়ডে আমরা যেই মেডিসিন গুলো কিনতে যাই ফার্মেসিতে বা যেখানে ওষুধের দোকানগুলোতে, তা আমরা কিন্তু লক্ষ্য করেছি যে এই ওষুধগুলো কিন্তু একসময় দেখা গেল যে হঠাৎ করেই কোভিড এর জন্য যেই ডাক্তারের যে ওষুধগুলো আসলে ফিক্স না, তারপরও সম্ভাব্য হিসেবে যেগুলো তারা প্রেসক্রাইব করে থাকেন, সেগুলো আমরা কিন্তু ফার্মেসিতে নিতে গেলে দেখা যায় যে নেই বা আছে বা দাম বেশি। এটা প্রথম দিকে কিন্তু এটা ছিল। এখন মোটামুটি আছে এখনো সমস্যা। তবে প্রধান যে জিনিসটি বলবো যে আমাদের সুরক্ষার জন্য যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য হ্যান্ড গ্লাভস সহ যে প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো কিন্তু প্রথম দিকে আমাদের কিছুটা অনেক বেশি দামে আমাদের কিনতে হয়েছে। যেমন এখন কিন্তু মাস্ক বলেন বা হ্যান্ড স্যানিটাইজার বলেন, এগুলো কিন্তু অ্যাভেলেবেল। বাট আমরা কিন্তু এখন লক্ষ্য করছি যে আমাদের মধ্যে একটু ঢিলেমি বা গা ছাড়া একটা ভাব। এটা বিশেষ করে আমাদের যে শহরগুলো আছে, ঢাকার বাইরের শহর, যেমন আমি রংপুরে আছি, এখানে তো বলতে গেলে যে আমরা যখন কিছুটা সুরক্ষা নিয়ে যখন বের হই বাজারে বা আমাদের অফিসে যেতে হয় বা অন্যান্য জায়গায় যেতে হয়, তখন দেখা যায় যে মনে হয় যে আমরা এলিয়েনের মতো, যে আমরা মাস্ক পরে আছি কয়েকজন আর বাদ বাকি সবাই সিম্পলি ঘুরছে। তো এটা তো কমন সিনারিও। আর আরেকটি বিষয় আমি যেটি বলতে চাইবো যে আমি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছি এবং আমার পরিচিত জন বা আরো অনেকে, যে এই যে আমাদের যে স্যাম্পল গুলো সংগ্রহ করা হয় কোভিড এর, সেখানে স্বাস্থ্যকর্মীরা যেভাবে স্যাম্পল গুলো নেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীকে রক্তাক্ত করে ফেলেন, নাক দিয়ে রক্তাক্ত করে ফেলেন, অনেক ভেতরে নিয়ে চলে যান। কিন্তু স্যাম্পল কালেকশনের জন্য কি তাদের কি কোনো নির্দেশনা দেওয়া হয়? এবং যুক্তরাষ্ট্রের মতো জায়গায় কিন্তু বড় বড় অনেকগুলো মামলা হয়েছে এ নিয়ে। আমি দেখেছি যে কিছু নিউজে দেখেছি যে আমাদের এখানে কেন এই ধরনের নির্দেশনা নেই, খুব নিষ্ঠুর ভাবে নেওয়া হয়। এবং দেখা যায় যে স্বাস্থ্যকর্মী কি ভীতির কারণে কিংবা তার মানে মানে সময় কম দেওয়ার জন্য, জানি না, যে কারণে হোক, কিন্তু এখানে যদি একটা গাইডলাইন দেওয়া হয়, এবং আমরা কিন্তু অনেকেই যারা ফার্স্ট টাইম কোভিড এর জন্য টেস্ট করতে যায়, তাদের কিন্তু এই নির্দেশনাগুলো জানা থাকে না অনেক কিছুই, তারা তো এই জিনিসগুলো করেনি। দেখা যায় যে আমাকে বেশ কয়েকজন এরকম করেছেন যে ছোট ছোট শিশুরাও যারা এই স্যাম্পল এই কোভিড এর জন্য যান, তাদেরকেও কিন্তু এভাবে রক্তাক্ত করা হয়েছে। এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এবং বড়দেরকে অনেকবার আঘাত দেওয়া হয়। এই বিষয়গুলো নিয়ে যদি কোনো নির্দেশনা দেয়া থাকে, চিকিৎসকদের তরফ থেকে এই ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু স্বাস্থ্যকর্মীরা এই ধরনের করেছেন। এই বিষয়গুলো যদি একটু দেখেন। আর মোটামুটি বিষয় আপনারা বলেছেন, নতুন করে বলার মতো আমার কাছে কিছু নেই। ধন্যবাদ এহতেরাম ভাই। আমি এখন একটু বিনীত অনুরোধ করব আবু বকর সিদ্দিকী, আপনাকে আপনার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, যে মাঠে ঘাটে মানুষের ডায়াবেটিস, হাইপারটেনশন নিয়ে যাদের কোভিড হয়েছে তাদের কি অবস্থা, এবং তাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থাপনা ঢাকা শহরের বাইরে কতটুকু প্রস্তুত বলে আপনি মনে করেন? যেটা হচ্ছে যে ডক্টর শামীম হায়দার তালুকদার, আপনি যে বিষয় নিয়ে কথা বলছিলেন, চমৎকার একটা বিষয়। এই জন্য বলছি যে বর্তমান সময়ে আমাদের এই কোভিড যখন ভয়ানকভাবে আক্রমণ করলো, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো বয়স্ক মানুষ এবং এই ডায়াবেটিক্স এবং হৃদরোগ সাধারণত বয়স্ক মানুষদের হয়। প্রথমের দিকে একদম শুরুর দিক থেকে যখন সবাই হলো যে আতঙ্কগ্রস্ত একটা অবস্থা, আমরা মিডিয়াও তো লকডাউন হয়ে গেল এবং সারা বাংলাদেশের মানুষকে, সারা বিশ্ব মিডিয়ার মাধ্যমে মূলত জানলো যে এই কোভিড-19 কি ভয়ানক একটা অসুখ। তখন যে জিনিসটাকে আমরা খুব বারবার করে যেটা বলতে চাচ্ছিলাম, সরকারকেও আমরা বলেছি যে মানুষের সচেতনতা সৃষ্টির জন্য রাষ্ট্রীয় পদক্ষেপগুলো খুব জরুরি। এটা কারোর বলার অপেক্ষা রাখে না। যে একটা জেলা প্রশাসক বা এসপি যদি একটা নির্দেশ দেয়, তাহলে সাধারণ মানুষ সেই নির্দেশটা কিন্তু খুব ভালোভাবে পালন করে। প্রসঙ্গক্রমে যে আলোচনাটা আপনি করতে বলছেন আমাকে, যে ডায়াবেটিক্স এবং হৃদরোগের যারা রোগী তারা জেলা পর্যায়ে অথবা সাধারণ পর্যায়ে কিরকম ঝুঁকিতে আছে, তো আসলে শুধুমাত্র ডায়াবেটিস এবং হৃদরোগ বলে কোনো কথা না। সকল প্রকার রোগী কিন্তু আসলে এই কোভিড-19 এর যে ভয়াবহ রকমের সমস্যা, তারা কিন্তু জেলা পর্যায়ে সারা দেশে বিভিন্ন ভাবে কিন্তু তারা মুখোমুখি হচ্ছে। এবং এই মুখোমুখি হওয়ার বিষয়টি আমি যে আলোচনায় কিছুক্ষণ আগেও শুনলাম, যে রাস্তায় নামলে মনে হয় যে আমরা এলিয়ন, আমাদের মুখে মাস্ক আছে আর কারোর মুখে মাস্ক নাই। অথচ সরকার কিন্তু ঘোষণা দিয়েছেন যে 50,000 টাকা জরিমানা। একটা মাস্ক কিনতে লাগে 2 টাকা, 3 টাকা কি 5 টাকা।
অথচ মানুষ এই 5 টাকা খরচ করবে না, কিন্তু প্রতিদিন গতকালকে আমাদের পত্রিকাতে রিপোর্ট আসছে যে গতকালকে 17.5 লাখ টাকা শুধু জরিমানা আদায় হয়েছে। এবং মজার ব্যাপারটা আমি আপনাকে বলি যে কুষ্টিয়ার কুমারখালী নামে একটা উপজেলা আছে, সেই উপজেলায় গতকালকে শুধু একটা উপজেলা থেকে 78,000 টাকা জরিমানা আদায় হয়েছে এই মাস্ক না পরার কারণে এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে এরকম। এবং প্রতিদিন সেখানে বিভিন্নভাবে আপনারা পত্রিকাতে দেখছেন। এখন যেটা হচ্ছে যে আসলে মানুষ এতটা বেপরোয়া কেন, আমি সবার কথাই বলছি যে তারা এতটা বেপরোয়া কেন। যারা সচেতন মানুষ বা যারা জানাশোনা পর্যায়ে আছে তারা মেনে চলছে। এমনকি মজার ব্যাপারটা এরকম যে এই করোনাকালীন সময়টাই যারা সম্ভ্রান্ত মানুষ বা আমাদের দেশ যারা পরিচালনা করেন তারা কিন্তু ঘর থেকে এখনো বেরোচ্ছে না। সাধারণ মানুষ, তাদের আর কিছু করার নাই, তাদের পেটের ক্ষুধা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ক্ষুধা, এবং সেই ক্ষুধা নিবারণের জন্য তারা কিন্তু রাস্তায় নামছে। কিন্তু এত কিছু করা হচ্ছে, এত কিছু সরকার আমাদেরকে দেয়, আমাদের বিদ্যুতে ভর্তুকি দেয়, গ্যাসে ভর্তুকি দেয়, আমাদের সকল ক্ষেত্রে ভর্তুকি দেয়। প্রথমে আমরা কিন্তু বলেছিলাম কয়েকটা সবাই যে অন্তত মাস্কের দাম তো আর বেশি না, সেটা যদি আবার যদি স্বাস্থ্য খাতের কাছে যাই তাহলে তো সেই মাস্ক 2 টাকার মাস্ক আবার 2000 টাকা হয়ে যেতে পারে, সে অভিজ্ঞতা আপনাদের আছে। তা আমরা বলেছিলাম যে মাস্কটা একেবারে মানে প্রত্যেক বাড়ি বাড়ি সরবরাহ করা হোক, মানে একেবারে দরকার হলে জনপ্রতিনিধি যারা আছেন অথবা জেলা প্রশাসকের মাধ্যমে হোক অথবা যে কোনো ভাবেই হোক, এটা কিন্তু সহজে করা যায় যে প্রত্যেকের বাড়ি বাড়ি এটা মাস্ক সরবরাহ হবে। এবং যেহেতু এই রোগটার ব্যাপারটা এমন ঘটে গেছে যে আপনি সচেতন থাকলে হবে না, আপনার পাশ দিয়ে আমি যখন যাবো তখন আমাকেও সচেতন থাকতে হবে। আজকে প্রধানমন্ত্রী এটা নিয়ে দুর্দান্ত একটা কথা বলেছে যে আসলে নিজে সচেতন থাকলে এটা তো হলো না, সবাইকেই সচেতন থাকতে হবে। এই কারণে যে সবাই যদি সচেতন না থাকে, একটা এটা হচ্ছে ওই বাংলা একটা প্রবাদ আছে না যে 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চুনা। এখন 1 বালতি দুধ নিয়ে আমরা বসে আছি, কিন্তু একজন কোভিড-19 এর রোগী এসে গেল, তখন আমরা সবাই কিন্তু গরুর চুনা হয়ে গেলাম। তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সব মিলে যে আমাদের এই রোগগুলো যে জন্য হয়, ডায়াবেটিক্স বা হৃদরোগ বা অন্যান্য যে বৈশ্বিক সমস্যা, সেটা কিন্তু বাংলাদেশেও আছে এবং এটা এখানে প্রকট। আপনি খেয়াল করে দেখবেন প্রতিদিন আমরা পরিবেশ নিয়ে কথা বলছি, আমাদের নদী দখল হয়ে যাচ্ছে, আমাদের নদী দূষণ করা হচ্ছে, আমাদের যত্রতত্র কলকারখানা স্থাপন করা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, আমাদের কোনো নিয়ম নীতি নাই, মানা হচ্ছে না। এবং সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে আসলে জবাবদিহিতা বা সুশাসন না থাকলে এই জাতীয় সমস্যা হবেই। কারণ আমরা স্বাস্থ্য খাত নিয়ে যত কথা বলেছি, যত লেখালেখি হচ্ছে, ভয়ানক ব্যাপার। আজকেও টিআইবি গতকালকে তারা সাংবাদিক সম্মেলন করে যে 15টি খাত উল্লেখ করেছে স্বাস্থ্য খাতের, সেখানে স্পষ্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে যে কি কি দুর্নীতি, তার উত্তরণের উপায়টা কি। এই ডায়াবেটিক্স বলেন, এই হৃদরোগ বলেন অথবা বলেন, এর সাথে আবার আমাদের অনুসন্ধানী সাংবাদিকতায় দেখা গেছে যে এক শ্রেণীর মানুষের একটা বড় ধরনের ব্যবসা আছে, যে যারা এই বাংলাদেশের মানুষকে জিম্মি করে অথবা রোগাক্রান্ত করে তারা হচ্ছে এই মাধ্যমে একটা মোটা অঙ্কের আয় করছে। শুধুমাত্র বাংলাদেশ না, এর সাথে আবার আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত জড়িত। আমরা কয়েকদিন আগে রিপোর্টটা দেখলাম, আমরাও করেছি যে রিপোর্টটা, বাংলাদেশের কারা কারা এই ইসের সাথে জড়িত। এবং সেখানে যে বাংলাদেশের যে হাসপাতালগুলো এই ডায়াবেটিক্স নিয়ে, হৃদরোগ নিয়ে অনেক ভালো কাজ করছে, কিন্তু অনেক ভালো কাজ করার পরেও আমাদের দেশের রোগীদেরকে আস্থা নষ্ট করে দেওয়া হচ্ছে নানাভাবে। কিন্তু এটা কেন হচ্ছে? আমি যেটা বলছিলাম যে ঠিক রাজধানী থেকে শুরু করে একদম প্রান্তিক গ্রামের মানুষ, তারাও কিন্তু আজকে নানাভাবে অসচেতন, রাষ্ট্রীয় উদাসীনতার কারণে। এটা আমি জোর দিয়েই বলবো, কারণ আপনি খেয়াল করে দেখুন যে মানুষের মধ্যে সচেতনতা বোধ তৈরি করার জন্য কিন্তু রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যা সুশাসন যদি সেখানে প্রতিষ্ঠা না হয়, মানুষ যদি মনে করে যে না নিয়ম না মানলে কিছু হবে না, তাহলে সে অনিয়ম করতেই থাকবে। আজকে আমাদের নদী দূষণ হওয়ার কারণে, প্রচুর পরিমাণে পলিথিন ব্যবহারের কারণে এবং পরিবেশের সবগুলো অবকাঠামো ভেঙে দেওয়ার কারণে, একটা দুটো না, আপনি রাস্তাগুলোতে দেখুন যে গাড়ি ঘোড়াগুলো চলে তার যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে, কোনো গাড়ির ফিটনেস নাই। অধিকাংশ, আমি বলবো যে 100টা গাড়ির মধ্যে
অন্তত 10টা গাড়ির ফিটনেস আপনি খুঁজে পাবেন না, 90টা অবৈধ গাড়ি। যেখানে যা চলার কথা, এখানে বর্জ্য ব্যবস্থার কথা বলেন, সকল ক্ষেত্রে অনিয়ম অনিয়ম আর অনিয়ম। আমরা পত্রিকায় রিপোর্ট করি, কোনটা জানেন? খুব মজার ব্যাপার, পুলিশের দায়িত্ব একটা আসামি ধরা না, বা দেখা যাচ্ছে যে একজন আসামি অনেকদিন ধরে পালিয়ে আছে, এটা করছে সেটা করছে, সেই কাজটা পুলিশ যদি দায়িত্ব পালন করে তাহলে আমরা বড় করে রিপোর্ট করি যে এই কাজটা পুলিশ করেছে। শুধু নট অনলি পুলিশ, ডাক্তাররাও ভালো কিছু করলে আমরা তখন, কিন্তু ভালো কিছু করার জন্যই তো তারা ডাক্তার। অথচ যদি একটা ডাক্তার একটা সাকসেস অপারেশন করে আমরা সেটা রিপোর্ট করি। তার মানে রিপোর্ট কখন হয়? রিপোর্ট যখন হয়, এটা আপনাকে সবাইকে বুঝতে হবে যে তার মানে এটাই সে এই প্রথম করেছে, এর আগে আর এইগুলো করে নাই। ওই যে মাইন্ড হসপিটালের মতো অবস্থা সারা দেশে এরকম ছড়িয়ে গেছে। যাই হোক, এখন এই পরিবেশের কথা বলেন অথবা আমাদের নিজেদের সচেতনতার কথা বলেন এবং আমাদের বোধ বা বিবেকের যে জায়গাটার কথা বলেন, শুধুমাত্র রাষ্ট্রীয় ঘোষণা আর আমরা কয়েকজন বা আপনি আছেন যারা এই কোভিড-19 কে কোনো রোগী মনে করছেন না, আপনি যেভাবে সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, যেভাবে বিভিন্ন হাসপাতাল বা যে তথ্যগুলো আপনি তুলে ধরেছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনার বেশ কয়েকটা কলাম ছাপা হয়েছে, সেখানে খুব তথ্যবহুল বিষয় আসছে। আমরা মনে করি যে সবার আগে আমাদের নিজেদের, আপনার যদি শারীরিক যে রোগ, যত কথায় ভাই, হৃদরোগ বলেন, ডায়াবেটিস বলেন অথবা অন্যান্য হাঁপানি বলেন, আমাদের কমন যে রোগগুলো, এই রোগগুলো সাধারণত হয়, আমরা যতটুকু জানি, যদিও আমি এই শরীর নিয়ে তো আমাদের আমি যেভাবে জানি যে একজন মানুষ যদি শারীরিকভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, অক্ষম হয়ে যায়, বা সে যদি অসুস্থ হয়ে যায়, তো মানুষ, আমরা এখানে বসবাস করার ঢাকা শহরে হয়তো দেখা যাচ্ছে যে এখানে সব মিলে 50 লাখ লোকের বসবাসের যোগ্য একটা জায়গা আছে, সেখানে হয়তো 1.5 কোটি লোক বাস করছে। তাহলে সঙ্গত কারণেই তাদের যে বর্জ্য, তাদের যে নোংরা বা তাদের যে ব্যাপারগুলো ঘটবে, সেগুলোর কারণে এখানে পরিবেশটা নষ্ট হবে, বসবাসের অযোগ্য হবে। সারা বাংলাদেশে এরকম হচ্ছে। ধাক্কা দিয়ে রোহিঙ্গা পাঠিয়ে দিল, আমরা কোলে নিয়ে এলাম, তারা এখন আবার আমাদেরকে গুলি করে মারছে। এখন সমস্যাটা হচ্ছে যে আমাদের হাঁটার জায়গা নাই, আমাদের পরিবেশ এরকম, আমাদের নদী দূষণ বা দখল হয়ে গেছে, সেইগুলো আমরা উদ্ধার করতে পারছি না। এগুলো করছে কারা? এগুলো যারা করছে সে ক্ষমতাবান লোকজনগুলোকে যদি নিষ্কৃত করা যায়, তাদেরকে যদি বন্ধ করা যায়, থামানো যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের আগামী প্রজন্মের বসবাসের মতো একটা জায়গা এখানে হবে। আর না হলে যথারীতি আমরা প্রতিদিন তো লিখি যে বাংলাদেশটা একটা ভাগাড়ে পরিণত করা হয়েছে, এবং আমাদের যারা ক্ষমতাবান লোক, সে ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, তারা সবাই মিলে এখান থেকে ব্যবসা করে এটাকে ভাগাড় বানিয়ে তারা তাদের সেকেন্ড হ্যান্ডে তারা ইউরোপ, আমেরিকা বা অন্য জায়গায় যেখানে যারা বসবাসের জন্য জায়গা করেছে, সেখানে ছেলে মেয়ে পরিবার নিয়ে শান্তিতে আছে। তো আপনি যে ইস্যু নিয়ে কথা বলছেন, এই নন কমিউনিক্যাল ডিজিজের বিষয়টা নিয়ে কয়েকদিন আগে, মানে 1 তারিখে সম্ভবত মাননীয় স্পিকার একটা বড় প্রোগ্রাম করছেন, সেখানে প্রায় 35 জন এমপি ছিলেন, আরো অনেকে, আমরা নিউজটা কভার করছি। তো খুব সব এমপিরা, মাননীয় স্পিকার আরো যারা ছিলেন, তারা সবাই এটা নিয়ে কথা বলছেন, কিন্তু কেউ বলেন নাই যে আমাদের সমস্যাটা কোথায়, এই ডিজিজটা কেন হচ্ছে, এই নন কমিউনিক্যাল ডিজিজটা আমাদের মাধ্যমে আসছে কেন? এই যে ধূমপানের কথা বলেন অথবা অন্যান্য যে মাদক আছে, আমাদের এই যে পরিবেশ, সবকিছুর মূল চালিকা শক্তি তো আমাদের পরিবেশ। আজকে যে কোভিড, আমি মনে করি এই কোভিড-19 একটা প্রকৃতির একটা আমাদের শিক্ষা। তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে দেখো, খালি চোখে দেখা যায় না এমন সামান্য একটা অসুখ দিয়ে এই মানব জাতিকে, এই যে বিজ্ঞান, এই যে এত বড় বড় আবিষ্কার, সবকিছুকে একেবারে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দিল এই করোনা ভাইরাস। কি ভয়াবহ অবস্থা, এটা কল্পনার অতীত, যেই করোনা ভাইরাস মানব জাতিকে কিভাবে কোণঠাসা করে ফেলে। তো সেই জায়গা থেকে যাই হোক, আমার মনে হয় যে আসলে সমস্যা নিয়ে কথা বলার আগে আমরা নিজেরাও জানি যে সমস্যাটা কোথায়। এই যে এইটা যেমন বলা হচ্ছে না যে ওষুধ খেয়ে না, আসলে এই যে করোনা থেকে, করোনা হওয়ার পরে না, করোনা হওয়ার আগে যাতে করোনা না হয় সেটা প্রতিরোধ করা, এটা কিন্তু সবচেয়ে বড় একটা শিক্ষা। আমার মনে হয় এই সময়ের সবচেয়ে বড় একটা ব্যাপার যে করোনা যাতে না হয়, সেই ব্যাপারটা আমাদেরকে সিরিয়াসলি দেখতে হবে। ঠিক তেমনি ভাবে কোনো রোগই যাতে না হয়
সেই জন্য আমাদের হাঁটার পরিবেশ উন্মুক্ত করুন। এই যে ফুটপাত বা যে দখল হয়ে যাওয়া নদী, এইগুলো মুক্ত করে দিন এবং মানুষকে স্বাভাবিক চলাচলের নিশ্চয়তা দিন এবং ভালো থাকার সুযোগ দিন, তাহলে অসুখ বিসুখ কম হবে। কিন্তু ডক্টর শামীম হায়দার তালুকদার, দেশের যে অবস্থা, এই বিশাল জনগোষ্ঠীর অসুখ বিসুখ যদি না হয়, যত কোটি কোটি টাকা ইনভেস্ট করে 5 স্টার হাসপাতাল বানিয়েছেন আপনারা, আর এই ডাক্তাররা যেসব ওই যে ডাক্তার আর কসাই তো সমান সমান, আপনাদের চলবে কেমন করে? এই কারণে এই নিয়মগুলো মানা হচ্ছে না। যাক, অন্যভাবে নেন না। আমরা সবাই চাই, বিশেষ করে মিডিয়া কর্মীদের তো বলা ছাড়া কিছু করার নাই। আমরা প্রতিদিন রিপোর্ট করছি, কিন্তু আমাদের সেই সক্ষমতা নাই যে আমরা কারোর হাত চেপে ধরবো বা কাউকে বাধ্য করব। আমরা শুধু অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি, আমরা প্রতিদিন রিপোর্ট করছি, আমরা সব জায়গায় বলে দিচ্ছি যে তোমরা যেখানে এই কথা বলো, এই করোনার ভয়াবহতা নিয়ে কথা বলো, মানুষ যেন তাদের ভিতরে স্টিমিনাটা ভালো মতো তৈরি করতে পারে, এই জন্য তারা যদি একটু ভালো খাওয়ার চেষ্টা করে, ভালো শারীরিক পরিশ্রম করে বা চলে, এটা আমরা করছি। কারণ এটা আমরা কিন্তু গভীরভাবে বুঝছি যে এই আজরাইল বা এই যে করোনার যে ব্যাপারটা, এটা আপনি নিরাপদ থাকবেন না যদি আপনার একজন স্টাফ বা আপনার একজন কর্মী যদি সে আক্রান্ত হয়ে যায় বা আপনার কাছে কেউ আক্রান্ত হয়ে যায়, তাহলে আপনি অনিরাপদ হয়ে যান। নিজের নিরাপত্তার জন্য আমাদের দরকার এটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। আর বিশেষ করে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যারা ডায়াবেটিস বা হৃদরোগের রোগী, তারা ভয়াবহ খারাপ অবস্থার মধ্যে আছে, আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে, এবং তাদের আতঙ্কগ্রস্ত থাকার কারণে তাদের হৃদরোগ বা অন্যান্য বিষয়গুলো আরো নানাভাবে বাড়ছে। আমি মনে করি আতঙ্ক নয়, আসল প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা সকলে মিলে এই কাজটা এগিয়ে নিই। ধন্যবাদ মকর, আপনার কথা থেকে যে আমরা আসলে এই আলোচনাটা মূলত আমাদের পলিসি লেভেলে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি, কোন জায়গাটায় আমরা পলিসি গুলোকে আপনার আরো শক্তিশালী করার জন্য রিকমেন্ডেশন গুলো কি হতে পারে, সে আলোচনা গুলো আসলে নিয়ে আসতে চাই। আমি আপনাদের জন্য একটু বলে রাখতে চাই যে আমরা যে পলিসি পেপার এবং স্টেটমেন্টটা তৈরি করছি, সেই ড্রাফটটি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কোনো ইনপুট থাকলে সেটি দিলে আমরা সেই হিসাবে আমাদের ন্যাশনাল এবং রিজিওনাল এবং গ্লোবাল WHO এবং NCD অ্যালায়েন্সকে আমরা সেই পলিসি পেপারটা পৌঁছে দেব। আপনাদের সেই জায়গাটায় আপনাদের সুচিন্তিত মতামত এবং ইনপুট আমাদের পলিসি পেপার এবং স্টেটমেন্টে আমরা আশা করছি আমাদের অফিস থেকে আপনাদেরকে সেই পলিসি পেপার এবং স্টেটমেন্টটি শেয়ার করা হবে। আপনারা একটু বিনীতভাবে সেখানে ইনপুটটা দিবেন। আমাদের সর্বশেষ বক্তা আজকে উপস্থিত মোর্শেদুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে। মোর্শেদ ভাই, আপনার বক্তব্য শুনতে চাই। হ্যাঁ, সরি, আমি আসলে কিছুটা মিস করে ফেলেছিলাম কারণ আমার টেকনিক্যাল প্রবলেমের কারণে। আমি শামীম ভাইয়ের কথা ধরেই আমি আমার বক্তব্যটা শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে শামীম ভাই প্রথমে কিন্তু বক্তব্যে বলেছে যে এনসিডির কারণে আমাদের অনেক মানুষ, যারা সাধারণ মানুষ, যারা গরিব মানুষ আমরা বলি, তারা কিন্তু সেই এক্সপেন্ডিচার মেডিসিনের বিয়ার করতে পারছে না বা অন্যান্য যে কস্টগুলো আছে। আজকের আলোচনায় দুটো বিষয়, একটা হলো এনসিডি, একটা হলো COVID-19। আমার বিষয়টা হলো যে এনসিডির সাথে COVID-19 কি রিলেটেড করতে চাচ্ছেন না শুধু এনসিডির ভিতরে আলোচনাটা করতে চাচ্ছেন? যদি এনসিডিটাকে আমরা একটু ভিন্নভাবে দেখি, তো আসলে এনসিডিটা হলো বাংলাদেশের একটা মেজর, বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইডই মেজর কারণ এখন ওয়ার্ল্ড ওয়াইডই যে মৃত্যুর। সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের এনসিডিতে বাংলাদেশের মৃত্যুর হার যত দিন যাচ্ছে বাড়ছে, এর বড় কারণ হলো আমাদের দেশে, সারা দেশে এনসিডি নন কমিউনিকেবল ডিজিজগুলো যেগুলো আছে, ডায়াবেটিস বলেন, হার্ট ডিজিজ বলেন, কিডনি ডিজিজ বলেন, বা আদার যে ডিজিজগুলো আছে, সেগুলোর বিষয়ে আসলে খুব ভালো ট্রিটমেন্টের সুব্যবস্থা নেই। বাধ্য হয়ে অনেক যারা ডিস্ট্রিক্ট লেভেল বা ইউনিয়ন লেভেল বা গ্রাম লেভেলে থাকেন, তাদের পক্ষে ঢাকা শহরে এসে অনেক টেস্ট করার মতো সক্ষমতাও তাদের নেই। তা আপনি যেহেতু পলিসির কথা বলেছেন, আমি বলবো যে এনসিডিটাকে, মৃত্যুটাকে যদি আমি কমাতে চাই, তাহলে গভর্নমেন্ট লেভেল থেকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা এখানে একটা এমন কিছু পলিসি নিতে পারি যে ডিস্ট্রিক্ট বা ডিভিশনাল লেভেল, ইভেন উপজেলা লেভেলেও এনসিডি ট্রিটমেন্টগুলো বা টেস্টগুলো যেন ভালো হয় এবং সাধারণ মানুষ যেন অনেকটা মানে তাদের
মানে আয়ত্তের মধ্য থেকে সে ট্রিটমেন্টগুলো করতে পারে, এটা একটা বিষয়। আর কোভিড-19 যে বিষয় বলছেন, হ্যাঁ এনসিডির কারণে আমরা দেখেছি কোভিড-19 সময় এনসিডির যেসব রোগগুলো আছে, যাদের হার্ট ডিজিজ ছিল, যাদের কিডনি এলিমেন্ট ছিল, যাদের ডায়াবেটিস ছিল, তারা কিন্তু বেশি সাফার করেছে। কারণ গেলেই বলেছে যে আমি এরকম কয়েকটা কমপ্লেনও পেয়েছি যে আপনার কিডনির আপনার কোভিড-19 যদি নেগেটিভ সার্টিফিকেট না থাকে তাহলে আমরা ভর্তি নিতে পারবো না। একটা এমার্জেন্সি রোগী যদি হাই ব্লাড প্রেশার অথবা হার্ট ডিজিজে ভুগে, সে তার কি হাতে অত সময় থাকে যে সে কোথায় থেকে সে আবার সে নেগেটিভ সার্টিফিকেটটা নিবে? তো যাক, এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছে। আমি মনে করি যে এখানে গভর্নমেন্ট লেভেল থেকে অনেক বিষয় নেওয়ার এখনো সময় আছে, কারণ আমরা আবার দেখতে পাচ্ছি কোভিড-19 ট্রেন্ডটা কিন্তু বাড়ছে। তো সুতরাং যারা নন কমিউনিকেবল ডিজিজে ভুগছে তারা যেন কোভিড-19 সময় তারা যেন ইয়াটা না হয়, তাদের জন্য ট্রিটমেন্ট থেকে বঞ্চিত না হয়, সেটা নিয়েও গভর্নমেন্টকে ভাবতে হবে। আর আরেকটা বিষয়, কোভিড-19 ব্যাপারটা, মাস্কের ব্যাপারটা খুব গভীরভাবে এসেছে। আমি একটা উদাহরণ দিই। আমার ঠিক মেবি এটা মাসটা হবে জুনের দিকে অথবা মে জুন, যাই হোক, 10 সদস্যের একটা টিম চায়না থেকে এসেছিল। তারা 14 দিন বাংলাদেশে ছিল। তাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে আসলে কোভিড-19 ফেস করতে হলে আমরা কিভাবে প্রিভেন্টিভ মেজার্সগুলো স্ট্রং করতে পারি। আমি যতদূর ওই ডেলিগেশনের যে 14 জনের শপথ থেকে আমি যতটুকু জেনেছি, তারা দুইটা বিষয়কে কিন্তু ফোকাস করেছে। একটা হলো মাস্ক, সেকেন্ড হলো যেটা রাব বা মানে আমার হাত এবং স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা। এবং ওই টিমটা যতক্ষণ তারা মাঠে ছিল, মানে যতক্ষণ বিভিন্ন প্রোগ্রামে ছিল, তারা কখনো একটা সেকেন্ডের জন্য কিন্তু মাস্ক কিন্তু মুখ থেকে খুলে নেয়। ইভেন বাংলাদেশের যে যারা ওই অনেক ফিজিশিয়ান বা কনসার্ন অফিসিয়ালরা তাদেরকে সময় দিয়েছে, তাদেরকে জোর করে একটা চাও খাওয়াতে পারেনি, কারণ চা খেতে গেলে মাস্কটা খুলতে হবে। তারা মাস্কটাকে কোন পর্যায়ে পর্যন্ত গুরুত্ব দিয়েছে। তা আমি মনে করছি মাস্ক যে গভর্নমেন্ট যে ম্যান্ডেটরি করছে ইউজটা, মাস্ক যে সবচেয়ে মানে সবচেয়ে ইফেক্টিভ একটা টুলস টু প্রিভেন্ট কোভিড-19। হ্যাঁ, সেকেন্ড ওয়ান ইজ যে যেটা আমরা অনেক সময় এত অসচেতন হয়ে যাই যে বাইরে গেলে আমরা যদি রাব থাকে একটু হাতে ধরে আমরা মুখ মুছে নিলাম, তখন তো আমার হাতে সাবান দেওয়ার ব্যবস্থা নেই। আর বাসায় থাকলে আমরা যদি ফ্রিকুয়েন্টলি আমরা সাবান দিয়ে হাত ধুই। আমার মনে হয় দুইটা বিষয় যদি মেনটেন করা যায়, তো কোভিড-19 বিষয়গুলো যে প্রিভেন্টিভ মেজার্স নিয়ে এতক্ষণ কথা বলা হলো, সেটা নিয়ে আমার মনে হয় আমরা এই কোভিড-19 সাকসেসফুলি ফেস করতে পারবো। তবে এক্ষেত্রে অবশ্যই গভর্নমেন্টের রুলস একটা ভূমিকা আছে, যেটা পলিসি লেভেলে আরো স্ট্রংলি আমরা যেন মাস্কটা যেন ব্যবহার করতে পারি। সে বিষয়ে আমি মনে করি যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তাদেরকে ইনভলভ করা যেতে পারে যে আসলে মাস্কটা ঠিক মতো ইউজ হচ্ছে কিনা। কনসার্ন যারা আমরা এখন অফিস করছি, সবাই ফিজিক্যালিও অফিস করতে হচ্ছে, মিডিয়া পিপুল থেকে, মিডিয়া ওয়ার্কার্স থেকে শুরু করে অন্যান্যরা। মাস্ক ছাড়া যেন কেউ যেন অফিসে না যেতে পারে, মাস্ক ছাড়া যেন কোনো শপিং মলে কেউ না ঢুকতে পারে এবং কোনো মার্কেটে না যেতে পারে। হ্যাঁ, এবং ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করাও আমার মনে হয় জরুরি। তা আমার মনে হয় সবগুলো বিষয়ে যদি আমরা একটু বিষয়গুলো দেখি, তাহলে আমরা মানে কোভিড-19 এই প্রকোপটা আমরা সফলভাবে করতে পারবো। এবং এক্ষেত্রে যেটা পলিসির কথা বলেছেন, আমি এই দায়িত্বটা গভর্নমেন্টকেই নিতে হবে প্রথমত। আর আমরা যারা সাধারণ মানুষ আছে, এই সাধারণ মানুষগুলো আসলে হয় কি, আমি যখন মাস্ক নিয়ে বাইর হচ্ছি বা আমি নিজের প্রিভেন্টিভ মেজার্স বা হাইজিন নিয়ে বাইর হচ্ছি, কিন্তু আমি যখন একটা বাজার দিয়ে ঢুকছি তখন দেখছি ধাক্কি করে আমার গায়ের সাথে লাগতেছে। তাদের মাস্কও নেই, তাদের সেভাবে স্যানিটাইজার নেই, তাহলে আমার সেফটির কিন্তু খুব একটা গুরুত্ব থাকছে না। এই কাজটা আমি তো তার সাথে তাকে আমরা বাধ্য করতে পারি না যে আপনার কাছে মাস্ক নেই কেন, আপনার কাছে আপনি কি হাইজিন মেনটেন ঠিক মতো করছেন। এটা দায়িত্ব হলো গভর্নমেন্টের। আমার মনে হয় আমরা যারা সাংবাদিক এটা নিয়ে লিখতে পারি, আমি লিখেওছি। আর এটা গভর্নমেন্ট লেভেলে আমার মনে হয় যে এটা যদি আরো বেশি স্ট্রং হবে, আপনারাও সুপারিশগুলো দেন এবং এটা যদি মিডিয়া আমরা যদি ভূমিকাগুলো নিই, তা সামনের যে সেকেন্ড ওয়েভের কথা বলছি বা সামনের সময়গুলোর কথা বলছি কোভিড-19, সেটা সফলভাবে আমরা উত্তরণ করতে পারবো
ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোর্শেদুর রহমান ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা আসলে মূলত আজকের আলোচনাটা ছিল যে আপনাদের কাছ থেকে পলিসি রিকমেন্ডেশন নেয়া, এবং সেই হিসাবে আমরা যে পলিসি পেপারটি তৈরি করছি সেটি আপনাদের ইনপুট ভবিষ্যতে নিয়ে আমরা এটি সাবমিট করতে চাই। সাথে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করছেন, সামনের দিনগুলোতে এই ডায়াবেটিক্স, হাইপারটেনশন, ক্যান্সার, মেন্টাল হেলথ এবং সিওপিডি যেটা আমাদের লাংস ডিজিজ, সেই ব্যাপারে কোভিড এর বিষয়ে যেন সরকার ইনিশিয়েটিভ নেয়, সরকার যেন এদিকে দৃষ্টি দেয়, সেই ব্যাপারে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে এই বিষয়টিকে প্রমোশন করবেন বলে আমরা আশা করি। আমি অনুষ্ঠান একেবারে আমরা 11 মিনিট বেশি সময় নিয়েছি, শেষ করার জন্য আমি হাসিব ভাইকে বিনীত একটু অনুরোধ রাখবো। হাসিব ভাই, আপনি যদি একটু সারসংক্ষেপে আজকের আলোচনা থেকে আমরা কিভাবে আগাতে পারি সেটি যদি আপনি একটু বলে অনুষ্ঠানটি শেষ করেন। হাসিব ভাই। সাহেব ধন্যবাদ। মানে আমি সরি মাঝখানে আসলে আমি মোটামুটি সব শুনেছি, কিছু জিনিস শুনিনি। তবে একটা বিষয় যেটা ভালো যে আলোচনাটা শুরু হয়েছে, এবং এই আলোচনা এবং সবাই আমরা যেহেতু স্বাস্থ্য হচ্ছে সবাই হচ্ছে এই ভেতর থেকে যাই, মানে চিকিৎসা নিতে হাসপাতালে যাই বা ক্লিনিকে যাই, তা আমরা এটা মোটামুটি বুঝি। সো মূল যেটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে আসলে অ্যাকনলেজ করতে হবে। প্রথমে হচ্ছে একটা জিনিসকে আমাদের স্বীকার করে নিতে হবে যে আমাদের বর্তমানে বাংলাদেশের যে আপনার ইকোনমিক গ্রোথ বলেন, সোশ্যাল ডেভেলপমেন্ট বলেন, এবং ডেমোগ্রাফিক যে ট্রানজিশনটা হচ্ছে, যে আমাদের এখন কিন্তু বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো এই সব কারণে রোগের প্যাটার্নও পরিবর্তন হচ্ছে, এবং তার ফলে আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজ যেগুলি বলছি এগুলিও বেড়ে যাচ্ছে। সো এটার জন্য আমাদেরকে এখন যেটা আসতে হবে, এই বিভিন্ন কথাবার্তা যেটা আসছে যে আমাদের গোড়ার দিকেই আপনার যে প্রাইমারি লেভেল যে হেলথ ফ্যাসিলিটিস, সেই জায়গাটা হতে হবে এই পুরো সমস্ত অ্যাক্টিভিটিসের ফোকাস হতে হবে ওই জায়গায়, যে সবাই কিন্তু ঢাকায় এসে আপনার হবে না, তাই না? এবং এই যে আপনি যখন এই কোভিডে আপনি সারা পৃথিবীতে যখন দেখেন যে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় কারণে, সো সেটাও কিন্তু সম্ভব না। এবং এমনিতেও আপনার সেই একটা মানুষ এই আপনার উত্তরবঙ্গ থেকে ট্রাভেল করে ঢাকা আসবে, দক্ষিণবঙ্গ থেকে ট্রাভেল করে চিকিৎসা করতে আসবে, সেটা আসলে সম্ভব না। সে খুব সিরিয়াস কেস বা কোনো রেফারেল কেস সেক্ষেত্রে আসবে। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে সেই প্রাইমারি লেভেল হেলথ ফ্যাসিলিটি, যেটা আমি আগে বলছি যে আমাদের ইউনিয়ন পর্যায়ে দরকার নেই, সেটা আরো বেশি অ্যাম্বিশাস হয়ে যায়। দ্যাট ইজ উপজেলা পর্যায়টা, উপজেলা হেলথ কমপ্লেক্সটাও কিন্তু আমরা ফোকাস অফ অল অ্যাক্টিভিটিস করতে পারি চাইলে, এটা সম্ভব যে আমাদের এনসিডির মূল ফোকাসটা উপজেলা হবে। এবং আমি আগেও যেটা বলছি যে আমাদের এই বিষয়টাকে বোঝার জন্য আমাদের একটা ন্যাশনাল আপনার রেজিস্ট্রি বা সার্ভিলেন্স সিস্টেম সেটা থাকা খুবই জরুরি। এবং আমাদের এটার পুরোটাই একটা আপনার এই বিষয় লাগবে যে আপনার ধরুন এটার জন্য ম্যান ওয়ার্কফোর্সটা কিরকম হবে। যেমন এই যে সাম্প্রতিক সময়ে আপনার যে একটা ঘটনা ঘটলো, একটা মানসিক স্বাস্থ্য ক্লিনিকে যে একজন পুলিশ অফিসার যে মারা গেলেন, সেক্ষেত্রে এটা আপনার কি প্রকাশ পায় হচ্ছে এই মেন্টাল হেলথ নিয়ে যারা কাজ করে এটা স্কিল না, এই ওয়ার্কফোর্সটা স্কিল না, তারা অবৈজ্ঞানিক উপায়ে আপনার কাজ করে, তাই না? সো এই বিষয়গুলি আছে। মেন্টাল হেলথ তো একটা পার্ট অফ আপনার নন কমিউনিকেবল ডিজিজ আর কি। সো আপনার এনসিডি, আপনি ওষুধের কথা বলেছেন, আপনি দেখবেন যে কিছুদিন আগে আমরা দেখেছি যে বেক্সিমকো হচ্ছে আমেরিকাতে একটা ওষুধ এক্সপোর্ট তারা পাঠিয়েছে, পাঠার পরে তারা ওই ওষুধটাকে তারা নিজেরাই উইথড্র করেছে, কারণ ওই ওষুধের মধ্যে একটা আপনার ক্যান্সারের এজেন্ট ছিল। এখন আপনার আমেরিকার মার্কেটে আমরা জানি, আমেরিকা ইউরোপে আপনার যেসব ওষুধ এক্সপোর্ট হয় সেগুলো একদম সর্বোচ্চ কোয়ালিটি এনশিওর করে। তারপরে মানে এটা মেডিসিন, তো সাইন্টিফিক জিনিস, এর মধ্যে একটা ভুলক্রমে বা কোনো আনইনটেনশনালি একটা এজেন্ট চলে যেতে পারে, তো সেটা তার উইথড্র। কিন্তু বাংলাদেশের বাজারে তো আমরা কোনোদিন শুনিনি কোনো ওষুধ কোম্পানি কোনো ড্রাগ সে উইথড্র করেছে। এবং আমাদের এখানে কিন্তু ওষুধ প্রশাসনেরও সেই ক্যাপাসিটি নাই যে সে হচ্ছে আমাদের ওষুধগুলোকে এইভাবে পরীক্ষা করে সে মনে হয়। তার মানে হচ্ছে আমাদের ওষুধ কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে। ডাক্তার প্রেসক্রিপশন দিচ্ছে ঠিকই, কিন্তু এই কিছুদিন আগে আমাদেরই এক কলিগ সে গেল ইন্ডিয়াতে গেল, ডাক্তার যে চিকিৎসা এখানে যেটা দিয়েছে ওখানে সেই চিকিৎসাটাও শুরু হয়েছে, কিন্তু ওইখানে হয়তো আউটকামটা বেশি হবে, কারণ হচ্ছে ওষুধের পার্থক্য আছে, তাই না? ডায়াগনস্টিক টেস্টের আমরা দেখেছি, আমরা এই যে আপনার কোভিড এর সময় যে আমাদের টেস্ট হচ্ছে
একসময় আমরা বলতাম মজা করে বালতি টেস্ট, তো সেই টেস্ট হচ্ছে এখন বের হয়ে গেছে যে আপনার পরীক্ষা না করে রিপোর্ট দিয়ে দিচ্ছে। তো এই বিষয়গুলি আসলে সবই আছে, তো এটা একটা সমন্বিত আপনার ভাবে করতে হবে। এবং সর্বশেষ যেটা আমি বলতে চাই যে আমাদের এই এনসিডির ডায়াগনস্টিক্স এর জন্য কিছু খুব সফিস্টিকেটেড কিছু বিষয় আছে। ফর এক্সাম্পল এই যে আপনার এমআরআই বলেন কিংবা কিডনি ডায়ালাইসিস বলেন কিংবা আরো সিটি স্ক্যান, আমাদের কিন্তু দেখবেন বেসিক এক্সরে মেশিনও আপনার ঠিক নাই উপজেলা লেভেলে। সো এই ভারী ভারী যন্ত্রপাতি কিন্তু আমরা ভালো ডিল করতে পারি না। সরকার কিনে, কারণ এটা কেনার পারচেজের সাথে অনেক কিছু রিলেশন আছে, কিন্তু এটা আপনার সার্ভিসটা চলে না। তো অর্থ মন্ত্রণালয় থেকে আপনার আমাদের বিভিন্ন সময় বলা হতো এইসব যেগুলি খুব দামি মেশিন এগুলো পিপিপি মডেলে দেওয়া, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ফর এক্সাম্পল হচ্ছে যে আপনার সরকারি স্থাপনায় সে সেট করবে, প্রাইভেট কোম্পানি সেট করবে, যেহেতু সরকারি স্থাপনার কোনো খরচ লাগে না, ইউটিলিটি খরচ লাগে না, সে ওইখানে কস্ট এমনিতেই অনেক কমে যাবে এবং সেই আপনার যে লাভটা হবে সেটা একটা হবে, শেয়ার হবে দুই পার্টি, গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর। এবং সেই অনুযায়ী কিন্তু কিডনি হাসপাতালে ডায়ালিসিস সেন্টার চলছে, কিছু কিছু মেশিনও ওই সিস্টেমে চলছে। তো এইভাবে ছোট ছোট করে অনেক বিষয় দেখার সুযোগ আছে। সো ধন্যবাদ স্বামী এই জিনিসটা আয়োজন করার জন্য। আমার মনে হয় ভবিষ্যতে আপনি এটা আরো এগিয়ে নিয়ে যাবেন আর কি। সবাই আমরা আপনাদের মিডিয়ার সাথে আরো দুটো প্রোগ্রাম করব, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আসিফ ভাই, আপনাদের একটা হেলথের সাংবাদিক ফোরাম আছে, আপনার মাধ্যমে আমরা একটু ওনাদেরকে ইনভলভ করতে চাই এই আলোচনাটা গুলোতে। এখানে যে মোর্শেদ ভাই আছেন, মোর্শেদ ভাই হচ্ছে হেলথের ফোরামের এক্সিকিউটিভ মেম্বার। মোর্শেদ ভাই, মোর্শেদ ভাই আপনারও হেল্প নেব আমরা নিয়ে। আমি হাসিফ ভাই দুজনেই কিন্তু এক্সিকিউটিভ কমিটির মেম্বার, কিন্তু অর্থাৎ আমরা দুজনেই ভূমিকা থাকতে পারি। তো একটু বাকি সবাইকে আবার একটু ইনভলভ করতে চাই। আবার বকর যে কথাটি বলেছে যে তার মানে একটা ডেমোক্রেসি বা জবাবদিহিতে একটা বড় ইম্পর্টেন্ট, হাসিফ ভাইয়ের কথা থেকেও যে কথাটি বারবার এসেছে যে তখন আমরা শুধু মেশিন কিনলেই হবে না, সেই মেশিনটা পরিচালনা করা, সেই মেশিনটা সঠিকভাবে যেন জনগণের কাজে লাগে সেটি একটা পদ্ধতি আমাদের বের করা জরুরি। এবং যেটি উনি পিপিপি মডেলের কথা বললেন, আমরা মনে করি যে এনসিডি সার্ভিসটাকে দোরগোড়া পৌঁছে দেওয়ার জন্য পিপিপি মেবি ওয়ান অফ দ্য মেজর সলিউশন। এটা আমারও ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা হয়তো একটা সলিউশন হতে পারে। তো আমরা আমাদের রিকমেন্ডেশনে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আসবো আজকে। 30 সেকেন্ড একটা কথা বলবো, অনলি 30 সেকেন্ড। সেটা হলো যে হাসিফ ভাইয়ের সাথে আমি আমার বক্তব্য বলেছিলাম, হয়তোবা সেটা হাসিফ ভাইয়ের সাথে আমার বক্তব্যটা মিলে গেছে বিধায় আমি আরেকবার রিপিট করছি। সেটা হলো যে যেহেতু আপনি রিকমেন্ডেশনটা পলিসির আকারে আপনারা গভর্নমেন্ট লেভেলেও দিতে চান, এনসিডির ব্যাপারটা শুধু ঢাকা না, ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং উপজেলা লেভেল পর্যন্ত আমরা ফোকাস করতে চাই, যদি এটা আমরা যদি এই এনসিডিটাকে মোকাবেলা করতে চাই সফলভাবে, বা এনসিডির হাত থেকে আমার মৃত্যুর হাতটা যদি কমাতে চাই। থ্যাংক ইউ। জি, আমরা একটু আপনাদের সহযোগিতা চাইবো। আমরা যে পলিসি পেপার যেটা বা আপনার স্টেটমেন্টটা তৈরি করব, এটা তো আমরা গ্লোবালি এবং WHO ওনাদের কাছে দিব, গভর্নমেন্টের কাছেও দিব, কিন্তু আপনাদের একটু মিডিয়ার সহযোগিতা লাগবে এটা একটু প্রমোট করার জন্য, যেন সরকারের উপর একটা চাপ সৃষ্টি হয়, যেন তারা এই স্টেটমেন্ট গুলো বা যে রিকমেন্ডেশন গুলো আসবে তারা যেন সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করে। তো আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে উপস্থিত আমির আলী রানা ভাই, মোর্শেদ ভাই, আবু বকর সিদ্দিকী, এতেরাম ভাই, শরীফ ভাই, মহসিন ভাই, তারেক সালাউদ্দিন ভাই এবং নুর ইসলাম হাসিফ ভাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ নন কমিউনিকেবল ডিজিজ ফোরাম এবং এমিনেন্সের পক্ষ থেকে অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ ভাই। ধন্যবাদ।